আবু সালে, Yes, sir. কাজী নাফিস, মুর্শিদা, Yes, sir. Yes, sir. Sir, Kazi Nafiz, sir. Present, sir. আশিকুল ইসলাম, Yes, sir. আফিয়া, নওশিন, শাফকাত, সাদিয়া, সাদিয়া, মিনহাজুল, Yes, sir. রাজীব সরকার, আজহার মাহমুদ, Yes, sir. ইমরান সরকার, Yes, sir. দীপাঞ্জন, Yes, sir. রেজওয়ান, Present, sir. ফারিয়া, Present, sir. নাফিসা, সাইদ কামরুল, Yes, sir. মাহমুদুর রহমান, Yes, sir. আলভি, ফায়াজ, Yes, sir. Yes, sir. জুবায়ের, Yes, sir. তাহমিদ, Present, sir. মাহিদুল, Yes, sir. ওমর ফারুক, Yes, sir. মারুফ হোসেন, তানজিলুল, Yes, sir. জান্নাতুল ফেরদাউস, ইমরান, Yes, sir. আফসান, Yes, sir. Imran sir, মানবেন্দ্র, Ashiq sir. Yes, sir. মাহবুব, Yes, sir. মেহেদি, রাব্বি, মেহেদি হাসান, হৃদয়, Yes, sir. আশিক, Yes, sir. রাব্বি অ্যাবসেন্ট, রাইট? মেহেদি, রাব্বি দুজনে অ্যাবসেন্ট। বিলাল, মারুফ আর রাব্বির মনে হয় আরেকটা ক্লাস হচ্ছে। না এখন না আসলে তো আমি দিতে পারবো না। ওকে, Sir, Maruf আসছে স্যার। মারুফ, ওই মারুফের নাম তো এখানে দেখছি না। Where is মারুফ here? এখানে কি মারুফের নাম আছে? উপরে স্যার। একটু উপরে স্যার। উপরে তো এখন যাওয়ার কথা না, তো সবার শেষে তোমাদেরকে বলেছি একটা এডুকেটস আছে, তোমরা মিস করলে ওয়েট করবা টিল দ্য এন্ড অফ দ্য রোল কলিং এন্ড দেন ইউ সে ইট, রাইট? মাঝখানে সবাই যদি তোমরা ডিস্টার্ব করো তাহলে তো আমরা রোল কল করতেই পারবো না। আমি আবার ডাকছি, রাব্বি, হৃদয় অ্যাবসেন্ট, আশিক, Yes, sir. বিলাল, Present, sir. শারমিন, Yes, sir. নাজমুস সাকিব, Yes, sir. আলামিন, Sir, present. রিয়াদ, উমাম রফিক, Present, sir. Shahid Sakib. Okay, the absents are Riyad, Ridoy, Rabbi, Mehdi Hassan, Jannatul Firdaus, Maruf Hussain. স্যার আমি আসলে স্যার শাহের সাকিব স্যার। Sir, Rabbi Hassan. এলোমেলো করে বলবা না, আমি তো ডাকছি, তোমরা একদম ক্লাস কি ফলো করো না? আমি কি করি এটা ফলো করো? আমি তো ডাকছি সিরিয়ালি, তোমরা মাঝখান থেকে বললে তো আমি মানে একবার উপরে যেতে হবে, একবার নিচে যেতে হবে, ইট উইল ওয়েস্ট টাইম, রাইট? নাফিসা, রাজীব, Yes, sir. সাদিয়া, রাজীব সরকার অ্যাবসেন্ট, প্রেজেন্ট। Yes, sir. ঠিক সময় প্রেজেন্ট দিবা। শাফকাত, আমার জয়েন করতে তো লেট Yes, হয়ে sir. গেছে। স্যার শাফকাত। নওশিন, আফিয়া, Yes, sir. ঠিক সময় প্রেজেন্ট দিবা সবাই। শাহ আলম, মাহির ফয়সাল, ওকে, স্যার শাহের সাকিব স্যার, একেবারে লাস্টে স্যার। আর পারবো না, দ্যাটস এনাফ। রোল কল করতে গিয়ে তুমি একজন করে আসবা আস্তে আস্তে করে, তাহলে তো এই আমাদের ক্লাসটা মিস হয়ে যাবে, ক্লাসের টাইমটা মিস হয়ে যাবে, রাইট? অন্যদের সময় নষ্ট করার অধিকার আমাদের নাই, we should respect that.
So last class আমরা দেখছিলাম electromechanical system, how to find the transfer function, right? Just give me a second. All right. So তোমাদের লাস্ট ক্লাস পর্যন্ত যদি কোনো কোয়েরি থাকে তোমরা অবশ্যই এখন জিজ্ঞেস করো। আমরা চলে যাব মোটর বেসড এক্সপ্লেনেশন গুলোতে। আমরা এখানে দেখছিলাম this is a DC motor, right? So we have some electrical circuit in the armature side and we have some mechanical component on the rotor side, right? So our objective is to find the transfer function, assuming the voltage is our applied voltage is our input and output displacement theta m is our output. Okay, so এটাকে আউটপুট ধরেছি, এটাকে ইনপুট ধরেছি। এখন আমরা কি করতে চাই? We want to find out the transfer function. So what we did is we start with KVL equation. KVL equation কি আছে? IA আছে, right? এবং EA আছে। এটা দিয়ে আমরা শুরু করেছিলাম। এখন আমাদের কাজ হচ্ছে IA গুলোকে কি করা? রিপ্লেস করা। সো আমরা এগুলোকে রিপ্লেস করার চেষ্টা করেছি, হ্যাঁ, VB এবং PM এর ফর্মুলা দিয়ে। রিপ্লেস করতে গিয়ে এখানে আমরা PM এর ইকুয়েশনে লিখেছি KT * RA। সো আমরা এটা কি করেছি? এখানে রিপ্লেস করেছি। তারপর TM কে আমরা ফার্দার এটা দিয়ে রিপ্লেস করব। তো এটা দিয়ে রিপ্লেস করার সময় আমাদের একটা অ্যাসাম্পশন ছিল যে থিটা m ইজ অনলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। থিটা m টা হচ্ছে অনলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? তো এটা ছিল আমাদের অ্যাসাম্পশন। তো এই অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে আমরা এখানে কি করেছিলাম? একটা ট্রান্সফার ফাংশন তৈরি করেছি। তো তোমাদের যদি তোমরা KT/RA, JM, DM এবং KB এই ভ্যালুগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা সরাসরি এই ফর্মুলাটা ইউজ করতে পারি এবং ট্রান্সফার ফাংশনটা বের করতে পারি। এবং আমরা এখানে দেখিয়েছি this is the format of the transfer function, this is the second order and there is a pole at origin, right? So এই জিনিসটা আমরা এখানে দেখব। আচ্ছা, এই জিনিসটা এখানে আমরা দেখছি। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমরা ফার্দার এটাও ডিসকাস করেছি যে এখানে আমরা যে অ্যাসাম্পশনটা নিয়েছি যে এখানে থিটা m ইজ দ্য অনলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা যদি ট্রু না হয় আমাদের কিন্তু নর্মাল নিয়মে ইকুয়েশন লিখতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের নর্মাল নিয়মে যে ইকুয়েশন আমরা লিখি, ফর এক্সাম্পল আমরা বলেছিলাম যে আরেকটা ভ্যারিয়েবল আসে তাহলে এইভাবে লিখতে হবে থিটা m ইন্টু সামথিং মাইনাস থিটা l ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু tm। Similarly, minus theta m into something plus theta l into something is equal to 0. So এই ধরনের একটা ইকুয়েশন আমাদের ফেস করতে হবে যেগুলো আমরা অলরেডি লেখার প্র্যাকটিস করে আসছি, ঠিক আছে? আমরা অলরেডি এই ধরনের প্র্যাকটিস করে আসছি। The only difference in this case is that tm টাকে এখানে রাখা যাবে না। tm টা কি? tm টা একটা ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল, টর্ক। এটা কিন্তু আমাদের আলটিমেট ইনপুট না, আলটিমেট ইনপুট হচ্ছে এটা। সো আমাকে টিএম থেকে কোথায় যেতে হবে? ইএ তে ট্রান্সফার করতে হবে, মানে টিএম টাকে রিপ্লেস করে ইএ নিয়ে আসতে হবে। এবং সেটা করার জন্য আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করব, এই যে ইকুয়েশনটা।
এখানে আমরা এল এটাকে নেগলিজিবল ধরবো, এল এটাকে নেগলিজিবল ধরে এটাকে একটু সিম্পল ফরম্যাটে সাজিয়ে লিখবো, তারপর টিএমটাকে লিখবো। এবং সেটা করলে দেখো এখানে টিএম এর একটা এক্সপ্রেশন আছে, টিএম ইজ ইকুয়াল টু কেটি বাই আর এ ই এ মাইনাস কেপি এস ইনটু থিটা এম। তাহলে টিএমটার পরিবর্তে আমরা কি নিয়ে আসতে পারবো, ই এটা নিয়ে আসতে পারবো। আর এখানে যে থিটা এমটা রাইট হ্যান্ড সাইডে চলে আসবে, এই থিটা এমটাকে লেফট হ্যান্ড সাইডের যে থিটা এম এর এক্সপ্রেশন আছে ওটার সাথে কম্বাইন করে দেব। ঠিক আছে, সো আমরা সামারি করি। হোয়াট ইজ দ্য সামারি? সামারি হচ্ছে যদি অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট কি থাকে, অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, আমরা সরাসরি এটাতে চলে যাব, এটা ইউজ করতে পারবো, নো প্রবলেম। এটা দেখে দেখে এখানে মান বসিয়ে দিলেই হয়ে যাবে। প্রত্যেকটা ভ্যালুর মানগুলো বসিয়ে দিব, হ্যাঁ, কেটি বাই আর এন, টি এম, জে এম, এই ভ্যালুগুলোর মান এখানে বসিয়ে দিব, তাহলে আমরা ট্রান্সফার ফাংশন পেয়ে যাব। আর যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না হয়ে যদি আরো কিছু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, তখন কি করব, তখন এইভাবে ইকুয়েশন, নর্মাল নিয়মে ইকুয়েশন লিখবো। নর্মাল নিয়মে ইকুয়েশন লিখে টিএম এর পরিবর্তে এই এক্সপ্রেশনটা রিপ্লেস করব এটা। ঠিক আছে, ক্যান ইউ মুভ অন? ইজ ইট ক্লিয়ার? আমরা প্রয়োজনে এটার উপর একটা ছোট একটা এক্সাম্পল দেখবো, সমস্যা নেই। সো ইজ ইট ক্লিয়ার আপ টু দিস পয়েন্ট? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে, লেটস মুভ অন টু এখন আমরা যেটা দেখবো যে এখানে যে ভ্যারিয়েবল গুলো, এখানে যে কনস্ট্যান্ট গুলো আছে, জে এম, জি এম, কেটি বাই আর এ, কেভি, এগুলো কোথায় পাবো এটা আমরা একটু দেখে নেব। তো আমরা এই স্লাইডে একটু আগে একটা জিনিস দেখে নিই যে এখানে এগুলো কোত্থেকে আসছে। এখানে দেখো জেএম ডিএম হচ্ছে ইকুইভ্যালেন্ট ইনার্শিয়া অন দ্য রোটর সাইড, ডিএম ইজ দ্য ইকুইভ্যালেন্ট ইনার্শিয়া অন দ্য রোটর সাইড, ভিসকাস ড্যাম্পার অন দ্য রোটর সাইড। আচ্ছা, কেটিটা কোত্থেকে আসছে? কেটিটা হচ্ছে ওই যে কারেন্ট এবং টর্কের কনস্ট্যান্ট থেকে আসছে। আচ্ছা, আর কেবিটা আসছে স্পিড এবং, দেখো এখানে এটা হচ্ছে স্পিড এবং ব্যাক ইএমএফ এর মধ্যে যে কনস্ট্যান্ট আসছে সেটা হচ্ছে কেবি। আর এটা আসছে কোত্থেকে? আর্মেচার সার্কিট থেকে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট গুলো, এগুলো আমরা পাওয়ার চেষ্টা করব। আমরা নেক্সট স্লাইডে যাই। সো আমরা কল্পনা করছি, দেখো এখানে একটা রোটর আছে, রাইট? মোটরের মধ্যে একটা কি আছে? ভারী একটা রোটর আছে। এখানে কিন্তু একটা জিনিস ঘুরছে, there is a rotation and there is a inertia here. তো এই ভারী জিনিসটাকে আমরা বলছি কি? জে এ, ইনার্শিয়া। রোটরের পার্টটাকে আমরা বলছি ইনার্শিয়া জে এ। আর রোটরটা যে অ্যাক্সিসে ঘুরছে, ওই অ্যাক্সিসের সাথে একটা কি আছে? ফ্রিকশন আছে, ওই ফ্রিকশনটাকে বলছি আমরা ডিএ। এখন সাধারণত আমরা কি করি, রোটরের সাথে একটা গিয়ার দিয়ে, দেখো এখানে একটা গিয়ার আছে, গিয়ার দিয়ে আমরা এক্সট্রা লোড লাগাই। ওই লোডেরও একটা কি থাকতে পারে? ফ্রিকশন থাকতে পারে। লোডটা যেটার উপর, যে অ্যাক্সিসটার উপর ঘুরবে সেটার সাথে একটা ফ্রিকশন থাকতে পারে। তো লোডের করেসপন্ডিং একটা ইনার্শিয়া জে এল থাকতে পারে, এবং এখানে একটা কি থাকতে পারে? ফ্রিকশনের কারণে এডিশনাল একটা ডিএল থাকতে পারে। তাহলে এখানে দেখো, এখানে আমরা এরকম মোটরের সাথে গিয়ার দিয়ে যদি কোনো লোড লাগায়, তাহলে এখানে দুটো জায়গায় আমাদের কি আছে? ইনার্শিয়া আছে। একটা রোটরের ইন্টারনাল ইনার্শিয়া, আর একটা হচ্ছে লোডের ইনার্শিয়া। রোটরের ইন্টারনাল একটা ফ্রিকশন আর এক্সটার্নাল লোডের একটা ফ্রিকশন। ঠিক আছে, দুটোকে এখন আমরা কম্বাইন করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ইনার্শিয়া অ্যান্ড ইকুইভ্যালেন্ট ভিসকাস ড্যাম্পার। ঠিক আছে, সেটা আমরা এখন দেখবো। সো আমরা এখন বলবো যে আমরা এটা কি করতে পারি? গিয়ারের ফর্মুলা দিয়ে কনভার্ট করতে পারি। ইউজুয়ালি আমরা এখানে যদি ইকুয়েশনটা লিখি, থিটা এম, রোটরের বাম সাইডে আমরা যদি লিখি, তাহলে ডান পাশ থেকে এই দুটোকে কি করব? ট্রান্সফার করব, রাইট? আমরা জানি ট্রান্সফার করার ফর্মুলা কি? n1 বাই n2 হোল স্কয়ার। তাহলে ইকুইভ্যালেন্ট যে ইনার্শিয়াটা পাবো সেটা কি হবে? জে এ প্লাস জে এল ইন্টু n1 বাই n2 হোল স্কয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা যদি ইকুয়েশনটা থিটা এম কে বেসিস করে আমরা লিখি, আমরা যদি ইকুয়েশনটা
গিয়ারের বাম পাশে লিখতে চাই, in that case we have to transfer JL and TL to combine with JM and DA. Okay, similarly আমরা DA টাকেও কি করতে পারি, কম্বাইন করতে পারি। I hope it is clear. So these are the equivalent inertia and equivalent viscous damper on the motor side. That means the left side of the gear. That means in the place of theta m. Okay, because আমরা এখানে যে ইকুয়েশনটা লিখেছি ওটা থিটা m কে ঘিরেই লিখেছি, সো আমরা সবকিছু কোথায় ট্রান্সফার করব, ইকুইভ্যালেন্ট বের করার জন্য থিটা m এ ট্রান্সফার করছি। Now we have two more constant to find out. One another is kb, আর এটা হচ্ছে kt by r। এই দুটো আমরা এখন পাওয়ার চেষ্টা করব। এই দুটোকে সলভ করার জন্য দেখো আমরা একটু আগে প্রিভিয়াস স্লাইডে যে রিলেশনটা আমরা লিখেছিলাম tm এর সাথে, ওই রিলেশন থেকে আমরা একটা ইকুয়েশন কিভাবে লিখতে পারি। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমরা একটু ইয়েতে কনভার্ট করব, টাইম ডোমেনে কনভার্ট করব। টাইম ডোমেনে কনভার্ট করে kt বাই r এটাকে আমরা t এর মধ্যে নিয়ে আসছি, আর e এটাকে এখানে ডান পাশে রেখে kbs টাকে বাম পাশে নিয়ে আসছি। ঠিক আছে, kbs থিটা m। এখন s থিটা m টা কি? s থিটা m is nothing but d থিটা বাই dt। এটাকে আমরা লিখতে পারি ওমেগা m। সো এখানে আমরা এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে টাইম ডোমেনে নিয়ে আসছি, আরেকটা ইকুয়েশন আমরা পেলাম। এখন দেখো দিস ইকুয়েশনস যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে, এই ফরম্যাটে সাজিয়ে লিখতে পারি, এই ফরম্যাটে সাজিয়ে লিখতে পারি Tm is equal to omega m into something EA into something। এই ফরম্যাটে আমরা সাজিয়ে লিখতে পারি। E এটাকে আমরা যদি কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা বলতে পারি ইট ইজ এ y ইকুয়াল টু মাইনাস mx প্লাস c। এই ফরম্যাটের একটা ইকুয়েশন, যেটা কিনা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে, রাইট? y ইকুয়াল টু mx প্লাস c। এখানে ওমেগা m টাকে আমরা x ধরছি, tm টাকে আমরা y ধরছি। ঠিক আছে, বাকিগুলো তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার m, এটা নেগেটিভ ভ্যালু, আর এখানে একটা কনস্ট্যান্ট c, এটা পুরোটা মিলে একটা c। আচ্ছা, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এরকম একটা স্ট্রেট লাইন হবে, যেই স্ট্রেট লাইনের এটা হচ্ছে তোমার x অ্যাক্সিসে হচ্ছে ওমেগা m আর y অ্যাক্সিসে কি t। ইজ দ্যাট ক্লিয়ার? তোমরা most probably you have learned a curve showing the relationship between torque and speed in the energy conversion course, right? তোমাদের সম্ভবত এরকম একটা কার্ভ তোমরা শিখে আসার কথা বা দেখে আসার কথা। আচ্ছা, সো এইখানে এই ইকুয়েশনটা দিয়ে আমরা এখন কি করব, এই দুটো ভেরিয়েবলকে সলভ করব। কোন দুটো ভেরিয়েবল? একটা হচ্ছে kb আর একটা হচ্ছে kt বাই r। এই দুটোকে আমরা সলভ করব। কিভাবে সলভ করব দেখো, আমরা যদি এই ইকুয়েশনটা এইভাবে প্লট করি, আমরা একটু আগেই বলেছি এখানে x অ্যাক্সিসে যদি ওমেগা m রাখি, y অ্যাক্সিসে যদি tm রাখি, তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পাবো। স্ট্রেট লাইনের মধ্যে আমরা দেখব ওমেগা এমটাকে যদি অলমোস্ট কি করে ফেলি, জিরো করে ফেলি, তাহলে আমরা যে টর্কটা পাবো এটাকে বলছি স্টল টর্ক। ইজ দ্যাট ক্লিয়ার? আবার দেখো আমরা যদি টর্কটাকে জিরো করে ফেলি, আমরা যে স্পিডটা পাবো, এই টর্কটাকে জিরো করে ফেলার পর যে স্পিডটা পাবো সেটা হচ্ছে ওমেগা নো লট। টর্কটা জিরো করে ফেলছি এই পয়েন্টে, এটা হচ্ছে আমাদের অপারেটিং কার্ভ। এই লাইনটা ফর এক্সাম্পল যে কোনো একটা ই এর জন্য, বিভিন্ন ই এর জন্য বিভিন্ন রকম লাইন তৈরি হবে, ই এর ডিফারেন্ট ভ্যালুর জন্য। দেখো এটা EA1, এটা EA2। সো এখন আমরা বলবো যে এখানে এই কার্ভের উপর যদি আমার অপারেটিং পয়েন্ট থাকতে হয়, তাহলে এই পয়েন্টটা যদি আমি নেই, এই পয়েন্টে ওমেগার ভ্যালু অলমোস্ট জিরো, তার মানে এখানে জিরো স্পিড ম্যাক্সিমাম টর্ক, আর এখানে কি, এখানে মিনিমাম টর্ক ম্যাক্সিমাম স্পিড। ঠিক আছে, সো এইটাকে বলা হয় স্টল টর্ক। এটা কখন আমরা পাই? এটা হচ্ছে আমরা যখন একটা মোটর ফ্রিলি ঘুরতে দেই, হঠাৎ করে আমরা যদি হাত দিয়ে মোটরটাকে স্টপ করে ফেলি, ধরে হাতে আমরা যে টর্কটা ফিল করব, দ্যাট ইজ দ্য স্টল টর্ক।
এটা কিন্তু তোমরা মেশিনে পড়ে আসছো। সিমিলার ওয়েতে একটা মোটরকে যদি আমরা কোনো লোড না দিয়ে এটাকে যদি ফ্রিলি ঘুরতে দিই, তখন এটা জিরো টর্ক ডেভেলপ করবে, এটা টর্ক অলমোস্ট জিরো হবে, কিন্তু এখানে ম্যাক্সিমাম স্পিড আমরা পাবো, দ্যাট ইজ কল্ড ওমেগা নো লোড স্পিড বলে এটাকে। সো আমরা যদি ল্যাবরেটরি থেকে এক্সপেরিমেন্ট করে এই দুটা জিনিস বের করে আনতে পারি, স্টল টর্ক অ্যান্ড ওমেগা নো লোড, দেন উই ক্যান সলভ দিস টু ভেরিয়েবল, ওয়ান ইজ কেবি অ্যান্ড অ্যানাদার ইজ কেটি বাই আর। কিভাবে? দেখো, আমরা যখন ওমেগা ইজ ইকুয়াল টু 0 বসাবো, তাহলে আমরা এই টিএম এর পরিবর্তে কি আসবে? টি স্টল। তাহলে এখানে এই টার্মটা 0 হয়ে যাবে, আর এখানে এটা কি থাকবে? কেটি বাই আর এ ইনটু ই এ। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা কি পেয়ে যাব? কেটি বাই আর এর ভ্যালুটা পেয়ে যাব। কেটি বাই আর এ ইজ ইকুয়াল টু টি স্টল বাই ই এ, এটা আমরা পেয়ে যাব। ওকে, সো অল উই নিড টু নো ইজ দিস ওয়ান, টি স্টল। এই জিনিসটা আমার পেতে হবে, স্টল টর্কের ভ্যালুটা, আর ই এর ভ্যালুটা এমনি দেয়া থাকবে। সিমিলার ওয়েতে আমরা যদি এই পয়েন্টটাকে কনসিডার করি, যেখানে কি টর্কের ভ্যালু 0, ওমেগার ভ্যালু ম্যাক্সিমাম, সেটা আমরা এখানে বসাবো যে টিএম ইজ ইকুয়াল টু 0 and omega will be omega no load. এখানে omega m এর পরিবর্তে কি বসাবো? omega no load, right? So in that case it will be look like this one, omega no load is equal to EA by kV. So আমরা এখান থেকে kV এর ভ্যালু বের করে আনতে পারবো। মানে এই ইকুয়েশনে টিএম এর ভ্যালু 0 বসাচ্ছি, ওমেগা এর ভ্যালু ওমেগা নো লোড বসাচ্ছি, কেটি বাই আর এ ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে কেভিটা বের করে আনতে পারবো, দ্যাট উইল বি EA divided by omega no load. So that is our second equation. So এই দুটো ইকুয়েশনের মাধ্যমে আমরা যদি টি স্টল জানি, EA জানি, ওমেগা নো লোড জানি, then we can find out the value of KT by RA and KV. ঠিক আছে, এগুলো আমরা ল্যাবরেটরি থেকে জেনে আসবো। তাহলে এবার এখন দেখো, এই ট্রান্সফার ফাংশনের সবগুলো কনস্ট্যান্ট নিয়ে আমরা আলোচনা করেছি, যে এম কি, টিএম কি, কেটি বাই আর এ এবং কেভি। এই চারটা প্যারামিটার যদি আমরা বের করে ফেলতে পারি, we can easily find this transfer function. Let's look at an example. এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে, দেখো আমাদের এখানে আমাদের যে এ দেওয়া আছে, যে এল দেওয়া আছে, তাহলে এই দুটো কম্বাইন করে আমরা কি পাবো? জে এম। একই রকম ভাবে ডিএ দেওয়া আছে, ডিএল দেওয়া আছে, তাহলে কম্বাইন করব। আচ্ছা, আমাদের এখানে কি দেওয়া আছে? স্টল টর্ক দেওয়া আছে, ইএ দেওয়া আছে এবং ওমেগা নো লোড দেওয়া আছে। তো এগুলো থেকে আমরা কেটি বাই আর এ এবং কেভি ভ্যালু বের করব, খুব সোজা। তো এখানে দেখো, ডিএমটা আমরা বের করে নিচ্ছি, কম্বাইন করে ডিএম বের করে নিচ্ছি। সিমিলার ওয়েতে কেটি বাই আর এ, ওই যে ফর্মুলা আমরা প্রিভিয়াস স্লাইডে যেটা দেখিয়েছি, টি স্টল বাই ইএ, এটা হচ্ছে টি স্টল, এটা হচ্ছে ইএ, বের করে নিচ্ছি, এবং কেভির ভ্যালু ইএ ডিভাইড বাই ওমেগা নো লোড, ইএ ডিভাইড বাই ওমেগা নো লোড। ওকে, আমরা বের করে নিচ্ছি। দ্যাটস ইট, সব প্যারামিটার বের হয়ে গেছে। এখন জাস্ট এই চারটা ভ্যালু এখানে বসিয়ে দিব, এখানে বসিয়ে দিলে আমরা এরকম একটা ট্রান্সফার ফাংশন পাই। দেখো তো কোনো কোশ্চেন আছে কিনা? মোটরের অঙ্ক এইভাবে দেওয়া থাকলে খুব সোজা, এখানে কোনো আমার মনে হয় না না বোঝার কিছু আছে আর কি, খুব সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। আমি 1 মিনিট সময় নিচ্ছি, একটু তোমরা একটু এটা দেখো, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমি এসে জিজ্ঞেস করবো। ওকে, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারো।
তোমরা কি লাইনে আছো না আমি ডিসকানেক্টেড? আচ্ছা স্যার। ওকে, এনি কোশ্চেন আপ টু দিস পয়েন্ট? দেখো এই ম্যাথটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তোমাদের? জাস্ট একটা ফর্মুলা দেওয়া আছে, ভ্যালুগুলো ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ করবা। যে কাজটা হ্যাঁ ক্লাস 3-4 এর ছেলেরা করতে পারে, ছেলেমেয়েরা, সেটাই করবা। এটা করে এখানে বসিয়ে দেবা। ক্যান ইউ ডু দ্যাট? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। তো এখানে খেয়াল করবা যে আমাদের গিয়ার রেশিও দিয়ে মাল্টিপ্লাই করে কম্বাইন করতে হবে এই ইনার্শিয়া এবং ড্যাম্পার গুলো। তবে এখানে একটা তবে আছে। তবে অনেক সময় তোমরা তো খেয়াল করো না, আমি এখানে চেঞ্জ করে দিই। আমি বলি যে থিটা এম বাই ইএ বের না করে আমি বলি যে এখানে থিটা এল আছে। ফর এক্সাম্পল আমি বললাম থিটা এল বাই ইএ, এই ট্রান্সফার ফাংশনটা বের করতে বললাম। হ্যাঁ, কি বললা? কি বলেছে ও? স্যার সাইড থেকে কে যেন কথা বলছে স্যার, এমনিতেই কেউ কবুকে বলে নাই স্যার। আচ্ছা, তো এখানে দেখো তো এখানে জিনিসটা বুঝতে পারছো কিনা। এখন আমরা থিটা এম এর ফর্মুলাটা দেওয়া আছে। If you are required to find the transfer function theta L by EA, what will you do? You will convert the theta M into theta L, right? You know the formula. For example, theta M by theta L is equal to ulta. তাহলে এখানে N2 by N1 হবে, right? N2 by N1. তাহলে আমরা লিখতে পারি না যে এখানে theta M এটা থেকে আমরা লিখতে পারি না theta m into n2 by n1 divided by EA is equal to this, and then we can rewrite this like this, right? Is equal to এখানে আমরা এখন n1 by n2 এদিকে নিয়ে আসলাম, সাথে আগে যা ছিল সব এখানে থাকবে। সো আমাদের নতুন কি আসছে? n1 by n2. Is that clear? জি স্যার। দেখো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে লেটস মুভ অন। একই রকম এই এক্সাম্পলটা তোমরা করতে পারো। আগেরটার সাথে এটা তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে শুধু সিম্পল একটা জায়গায়, সেটা হচ্ছে যখন কম্বাইন করবা তখন n1 বাই n2 দিয়ে করলে হবে না, তখন এই 20 বাই 100 এটা দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, বরং আরেকটা রেশিও একসাথে মাল্টিপ্লাই করে নিতে হবে, 25 by 100. So this is the ratio you need to multiply with. Is that okay? এটা গিয়ার ট্রেনিং আগে আমরা ক্লিয়ার করেছি। দুইবার ট্রান্সফার করতে হবে, রাইট? একবার এখান থেকে এখানে ট্রান্সফার করতে হবে, আর একবার এখান থেকে এখানে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে দুইটা রেশিও এখানে চলে আসবে। Is that clear? Okay, so that is the difference. আর কোনো কিছু নাই, সবকিছু আগের মতো। আচ্ছা, এই অঙ্কটাতে আরেকটা ডিফারেন্স আছে, দেখি। এখানে দেখো, এখানে ওই যে ইয়াটা দেয় নেই, কার্ভটা দেয় নেই, এখানে কি দিয়েছে? ইকুয়েশনটা দিয়েছে। ইকুয়েশনটা দিলেও একই কথা, তুমি এটা বের করে ফেলতে পারবা যে ওমেগা এম যদি 0 হয় তাহলে টি স্টল এর ভ্যালু পাবা না তুমি? টি স্টল উইল বি ইকুয়াল টু হোয়াট? 200। একই রকম ভাবে ওই যে কনসেপ্ট, থিওরির কনসেপ্টটা রাখতে হবে আর কি, কথাটা বুঝতে পারছো? তাহলে টিএম যদি 0 হয় তখন ওমেগা নো লোডটা কি হবে? ওমেগা নো লোড এটার ভ্যালু কি হবে? এর ভ্যালু হবে, এখানে টিএম যদি 0 হয় তাহলে ওমেগা এম এর ভ্যালু 200 ডিভাইডেড বাই 8 হবে। ঠিক আছে, এটাই, আর কিছু না। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটা কত? 25, রাইট? সো দ্যাটস ইট। এবারে তুমি বের করে নিবা ইকুয়েশন থেকে, জাস্ট কনসেপ্টটা রাখবা। এখন বাকিগুলো কিন্তু তুমি আগের মতোই ফর্মুলা দিয়ে সলভ করতে পারবে। এখানে ইএ বলা আছে, দিস ইজ দ্য ইএ।
এখন তুমি ওই কেবির ফর্মুলা বসাও, কেটি বাই আর এর ফর্মুলা বসাও, ওগুলো বসিয়ে তোমরা সলভ করতে পারবা। কোনো কোশ্চেন আছে? ওকে, No, যদি sir. কোনো কোশ্চেন না থাকে, মানে মোটরের অঙ্কগুলো স্ট্রেট, এই অঙ্কগুলো একটা সিঙ্গেল ভেরিয়েবল যদি থাকে মোটরের, তাহলে স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, তবে তোমাদের একটা ঝামেলার অঙ্ক আমি একটু দেখিয়ে দিই, যেটা বললাম যে মোটরে যদি দুইটা ভেরিয়েবল থাকে তখন কি করবো। Let's do that. For example, you have a motor, you have, let me use black color, you have a EA, and then you have a inertia here, for example JA, DA. Now you have more than one variable. For example, you have a spring here, and then you have a inertia here, and then you have additional viscous temper here. Now, how many variables in this case we have? In this case, we have two variables. One is theta m, another is theta l. আমি গিয়ার ছাড়া দেখাচ্ছি, হ্যাঁ, গিয়ার ছাড়াই এটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখাচ্ছি। সো এখন তোমরা কি করবে? এখন যেটা করবা দেখো, এটা ধরো কে, এটা ধরো জে এল, এটা ধরো জি ডি এল ইত্যাদি। নাও হাউ উইল ইউ সলভ দিস প্রবলেম? এটা সলভ করার জন্য আমরা নর্মালি যেভাবে ইকুয়েশন দেখি সেভাবে ইকুয়েশন আমরা লিখব। ওকে, দ্যাট ইজ থিটা এম ইনটু থিটা এম এর সাথে যা কিছু আছে জে এ এস স্কয়ার প্লাস ডি এ এস প্লাস কে, রাইট, মাইনাস থিটা এল ইনটু থিটা কে ইজ ইকুয়াল টু, এখানে একটা টর্ক আছে টিএম, টিএমটাকে আমরা রিপ্লেস করে ইএতে নিয়ে যাব, ঠিক আছে। সো অনলি ডিফারেন্স ইজ দ্যাট এই টিএমটাকে এখানে রিপ্লেস করতে হবে, এখানে রাখা যাবে না। সো রিপ্লেসটা পরে আসছি, আমি আগে নর্মাল নিয়মে কি করি, তোমাদের ইকুয়েশনটা লিখে ফেলি। ইকুয়েশনটা হচ্ছে মাইনাস থিটা এম, যদি থিটা এল কে ঘিরে আমরা ইকুয়েশন লিখি একই রকম, এখানে কে আসবে প্লাস থিটা এল ইনটু জে এল এস স্কয়ার প্লাস GLS plus K, right, is equal to 0. এই তো আমরা এই ইকুয়েশনটা তো লিখতে অভ্যস্ত, তাই না? এগুলো আমরা আগে করেছি। এখন শুধু পার্থক্য হচ্ছে যে আমরা প্রিভিয়াস স্লাইড থেকে ওই যে পিএম এর ফর্মুলা দিয়ে ওইটা নিয়ে আসবো। কি ছিল? হয়ে গেল, KT by RA into EA minus KBS theta. ওকে, আমরা ওখানে আবার চলে যাই। সো এখানে এখন টিএম এর পরিবর্তে আমরা ওই জিনিসটা নিয়ে আসবো, কি নিয়ে আসবো? KT by RA into EA minus KBS, sorry, S টা উপরে হবে, B টা হচ্ছে সাবস্ক্রিপ্ট, KBS into theta m, right? That's it. এখন দেখো, এখন আমার কোনো সমস্যা নেই। এখন আমি কি করব, আমি এখানে তোমার এই থিটা এম যেটা আছে, এই থিটা এমটাকে কোথায় কম্বাইন করব? এখানে নিয়ে আসবো, এই থিটা এম এর সাথে কম্বাইন করে নিয়ে আসবো। তো এটা কম্বাইন করে তারপর ইকুয়েশনটা লিখবো। ফর এক্সাম্পল থিটা এম ইনটু জে এ এস স্কয়ার প্লাস, এখন ডি এর সাথে কম্বাইন হবে, কি কম্বাইন হবে? ডি এ প্লাস, এখানে দেখো এখানে কি আছে, কেবি কেটি বাই আর এ, রাইট? কেবি কেটি বাই আর এ, এটা আছে পুরোটার সাথে এস কমন, ঠিক আছে? ওই যে ডান পাশ থেকে এটা নিয়ে আসছে, অতিরিক্ত এখানে চলে আসছে, কেবিএস ইন্টু কেটি বাই আর এ। আচ্ছা, আর কিছু আসে নাই, দ্যাটস ইট, বাকিটা আগের মতো, প্লাস কে মাইনাস থিটা এল ইন্টু কে ইজ ইকুয়াল টু
ই এর সাথে এখানে এই টার্মটা থাকবে, দ্যাট ইজ kt বাই আর এ ইনটু ই এ। দ্যাটস ইট। সো এই দুটো ইকুয়েশনকে এখন আমরা কি করব, আগে যেভাবে সলভ করেছি ওভাবে ক্র্যামারস রুল দিয়ে সলভ করব। দ্যাটস অল। ক্যান ইউ ডু দ্যাট? দেখো তো সবাই ফলো করতে পারছে কিনা। যদি দুইটা ভেরিয়েবল থাকে, দেখো এখানে কয়টা ভেরিয়েবল? দুইটা দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রাইট ইন দিস ওয়ে। আমরা টিএম নিয়ে আসবো, টিএমটাকে আমরা রিপ্লেস করব। স্যার এখানে এক্সট্রা শুধু টিএমটাকে রিপ্লেস করাটাই শুধু। হ্যাঁ, এটাই, আর কিছু না। তো আমাদের টার্গেট হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, ইলেকট্রিক্যাল ইনপুট, মেকানিক্যাল আউটপুট। থিটা এমটা হচ্ছে মেকানিক্যাল, ই এটা হচ্ছে ইলেকট্রিক্যাল। সো উই আর গোয়িং টু সলভ কি থিটা এম। থিটা এম থেকে সলভ করে থিটা এম ডিভাইড বাই ই এ, এই ট্রান্সফার ফাংশনটাকে আমরা দেখব। অথবা এটা হতে পারে, অন্যটাও হতে পারে, থিটা এল ডিভাইড বাই ই এ, এটাও হতে পারে। যেটাই বলে সেটাকে আমরা সলভ করবো। এখানে দুটো ভেরিয়েবল, রাইট? যেটা বলে সেটাকে সলভ করবো, যে কোনো একটাকে সলভ করবো আর কি। দেখো তো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, তোমরা চাইলে এই সিঙ্গেল এটা দিয়ে কিন্তু সব অঙ্ক করা যায়। একটা ভেরিয়েবলের জন্য এটা দিয়ে করা যায়। ওই ট্রান্সফার ফাংশনটা সেক্ষেত্রে যেটা আমরা দেখে আসছি ওটা ইগনোর করতে পারো, এটা দিয়ে কিন্তু সলভ করা যায়। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যদি একটা ভেরিয়েবল হয় তাহলে এটা দিয়ে সলভ করা যায়, নো প্রবলেম। এটা তুমি ইএ কল্পনা করছো, এখানে কি একটা টিএম কল্পনা করছো। ধরে নিলাম এখানে একটা ইকুইভ্যালেন্ট কি আছে, জেএম আছে, এখানে ইকুইভ্যালেন্ট কি আছে, টিএম আছে। তাহলে একটা সিঙ্গেল ইকুয়েশনটা এরকম হবে, এটা যদি থিটা এম হয় এখানে, তাহলে থিটা এম ইনটু জেএম এস স্কয়ার প্লাস টিএম এস, আর এখানে কে নাই, তাহলে কে না থাকলে বাদ, ইজ ইকুয়াল টু টিএম। টিএম সমান আমরা জানি kt বাই আর এ। ওই একই ইকুয়েশন দিয়ে কিন্তু ওই ট্রান্সফার ফাংশনটা ডিরাইভ করা যায়, কারণ ওগুলো একই জায়গা থেকে আসছে। হ্যাঁ, তাহলে এখানে ই এ মাইনাস কে বি এস থিটা এম। এখন যদি তুমি এই ইকুয়েশনটাকে সাজিয়ে লেখো, থিটা এমটাকে কমন নিয়ে তারপর ই এটাকে এভাবে নিচে নিয়ে আসো, তাহলে ওই যে আমরা যেটা আগে ডিরাইভ করেছি ওটাই পাবো, সেম পাবো। ওই যেটা তুমি একটু আগে ট্রান্সফার ফাংশন ডাইরেক্ট ইউজ করেছি ওইটাই এই ইকুয়েশন থেকে তুমি পাবা। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে ওই ট্রান্সফার ফাংশনটা মনে রাখার কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি এটা মনে রাখলেই যথেষ্ট, কারণ আমরা বেসিকটা জানি। এই জিনিস, এইটা হচ্ছে আমাদের বেসিক। থিটা এম এর সাথে টিএম এর কি রিলেশন, এটা আমাদের বেসিক। এই বেসিকটা জানলে টিএম কে এটাতে রিপ্লেস করে দিলে ওই যে ট্রান্সফার ফাংশনটা আমরা আগে ডিরাইভ করেছি ওটাই পাবো, ঘুরে ফিরে ওটাই আসবে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আচ্ছা, এখন আসা যাক, যদি কোনো গিয়ার থাকে, তখন কি করবা? ফর এক্সাম্পল এখানে একটা গিয়ার আছে, তারপর আবার ধরো আরেকটা সেকেন্ড ভেরিয়েবল আছে, তখন কি করবা? তখন যেটা করতে হবে, এক্ষেত্রে তুমি একই ফর্মুলা ফলো করবা। ঠিক আছে, এক্ষেত্রে আমরা একই ফর্মুলা ফলো করবো। ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমার টিএম, কিন্তু এখানে তো একটা ভেরিয়েবল আছে, এটা ধরো টি2। ঠিক আছে, টি2। আচ্ছা, এখন ভেরিয়েবল কোনটা কোথায় কি ধরবা না ধরবা এটা তোমাদের ইচ্ছা। ধরো তুমি থিটা এম ইকুয়েশন লিখতে পারো, অথবা এখানে থিটা এম প্রাইম ইকুয়েশন লিখতে পারো, নো প্রবলেম। আর এটা ধরো এখানে একটা ভেরিয়েবল থিটা2 আছে বা থিটা এল আছে, এটাকে থিটা এলও ধরতে পারো, এটা জে এল, এটা কে ডি এল ইত্যাদি। আর এখানে কি আছে, এখানে জে এ আছে, আর্মেচার ইনার্শিয়া এন্ড আর্মেচার ভিসকাস ড্যাম্পার, এরকম আছে। তো এখন তোমরা তাহলে আগের মতোই এটাকে সলভ করতে পারো। আগে আমরা গিয়ারের অঙ্ক যেভাবে সলভ করি, আমরা বলেছিলাম যে প্রিফারেবল হচ্ছে এই জায়গাগুলোতে ধরা, পাশাপাশি ধরা। মানে আমরা ইকুয়েশন যদি থিটা এম প্রাইম এবং এটা কি থিটা এল এই দুটাতে লিখি, তাহলে মোটামুটি একটু ইজি হতে পারে। থিটা এম প্রাইম এটাতে ইকুয়েশন লিখবে, আর এখান থেকে সবগুলো জিনিস এখানে ট্রান্সফার করবে। আমার কথাটা বুঝাতে পেরেছি? জি স্যার।
এখানে যে এটাকে এখানে ট্রান্সফার করে এভাবে লিখবা, এখানে কি কে, রাইট? বাকিগুলো আগের মতো ট্রান্সফার করতে হবে, এটাই হলো পার্থক্য, আর কিছু না। ইজ ইকুয়াল টু, এখানে দেখো এখানে একটু দুই ধাপে লিখতে হবে, T2 লিখবা, T2টাকে আবার লিখবা যে হ্যাঁ দ্যাট ইজ ইকুয়াল টু T2 বাই T1 is equal to N2 by N1, right? So T2 is equal to T1 into T1 minus Tm into N2 by N1, ঠিক আছে? সো এইভাবে তুমি লিখতে পারো। এখন তুমি Tm কে আবার রিপ্লেস করো, ওই যে Tm এর যে ফর্মুলা, ওই ফর্মুলা দিয়ে রিপ্লেস করো, সাথে এখানে N2 by N1 অতিরিক্ত থাকবে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, আর বাকি সবকিছু আগের মতো, ঠিক আছে? এখন বাকি আবার এখানে কি করো, থিটা m প্রাইম ইজ ইকুয়াল টু k প্লাস থিটা l ইনটু ওই যে আগের মতো jls স্কয়ার প্লাস tls প্লাস k, আগের মতো লিখবা 0। তো এখানে নতুন কি, হোয়াটস নিউ হিয়ার? নতুন হচ্ছে এখানে দেখো, এখানে গিয়ারের কারণে এই রেশিওটা নতুন আসছে, এই যে রেশিওগুলো নতুন আসছে, এখানে রেশিওটা নতুন আসছে, এটাই নতুন, আর কিছু না। আর এখানে আরেকটা নতুন হচ্ছে, এখানে একটা ভ্যারিয়েবলটা নতুন। এই ভ্যারিয়েবলটাকে আমি চাইলেই কি করতে পারি, যদি আমি চাইলে থিটা এম ড্যাশ রেখে দিতে পারি, যদি থিটা এল কে সলভ করতে পারে তাহলে থিটা এম কে রিপ্লেস করার দরকার নেই, আর যদি থিটা এম দিয়ে বের করতে বলে তাহলে এটাকে আমরা রিপ্লেস করব, থিটা এম দিয়ে রিপ্লেস করব। উই নো দ্য ফর্মুলা, রাইট? থিটা এম বাই m prime by theta m is equal to কি লিখবো, n1 by n2, ঠিক আছে? সো এইভাবে আমরা একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করতে পারি, কনভার্ট করে নিতে পারি। ইউ ক্যান কনভার্ট ইট, নো প্রবলেম। তার বাকিটা আগের মতো সলভ করব, ঠিক আছে? সো ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। এখন বাকিটা হচ্ছে তোমাদের পুরোপুরি প্র্যাকটিসের উপর। আমি প্রসিডিউরটা বলে দিয়েছি, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? বাকিটা প্র্যাকটিসের উপর। কোনো কোশ্চেন আছে দেখো তো? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে এখানে আমরা আরো কিছু প্রবলেম এখানে দেখবো, তবে আমি এখানে যে যাব না। তোমরা যারা ইন্টারেস্টেড এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমি একটু হিন্টস দিতে পারি, কিন্তু আমি এগুলোতে যাব না, কারণ তোমাদের সিলেবাসের অনেক ইম্পর্টেন্ট টপিক রয়ে গেছে, এগুলো সব দেখাতে গেলে ওগুলো মিস করবো। হ্যাঁ, তো তোমরা যারা ইন্টারেস্টেড, তোমরা যারা একটু কিউরিয়াস, তাদের জন্য বলছি। এখানে এটা হচ্ছে রোটেশনাল সিস্টেম এবং এখানে দেখো এটা হচ্ছে ট্রান্সলেশনাল সিস্টেম, এই দুটার কম্বিনেশন। এখানে একটা গিয়ার আছে সার্কুলার সিলিন্ডারিক্যাল গিয়ার, এই সিলিন্ডারিক্যাল গিয়ারটা যখন ঘুরবে এখানে একটা ভার্টিক্যাল দেখো ট্রান্সলেশনাল গিয়ার আছে, ভার্টিক্যালি এটা উপর নিচে মুভ করবে, ঠিক আছে? সিলিন্ডারের মতো গিয়ারটা যদি ঘুরে, ওই ভার্টিক্যাল গিয়ারটা কি উপরে নিচে মুভ করবে, মুভ করলে এগুলো হচ্ছে ট্রান্সলেশনাল। তাহলে এই পার্টটা হচ্ছে রোটেশনাল, আর এই পার্টটা হচ্ছে কি ট্রান্সলেশনাল, আর এটা হচ্ছে রোটেশনাল, ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে কম্বিনেশন, ট্রান্সলেশনাল রোটেশনাল কম্বিনেশন। এখন এই প্রবলেমটাকে সলভ করাটা কিন্তু অনেক জটিল কিছু না। যেমন ধরো এইখানে এটা মনে হচ্ছে অনেক জটিল একটা জিনিস, এটা কিন্তু আসলে অত জটিল না। এখানে আসলে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল আছে। কিভাবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব, একটু এক্সপ্লেন করছি, খুব দ্রুত করছি, যারা কিউরিয়াস তারা এটাকে ফলো করবা। এখানে দেখো, এখানে একটা ভ্যারিয়েবল, ফর এক্সাম্পল θ1, এখানে একটা ভ্যারিয়েবল ধরো θ2, এখানে আরেকটা থাকতে পারে, we don't care, but these two variables are কি dependent using the gear, right? আচ্ছা, তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট আছে। এখানে একটা ভ্যারিয়েবল আছে x, এটাও কিন্তু ডিপেন্ডেন্ট, কারণ এই x এর সাথে এখানে একটা গিয়ার দিয়ে θ2 এর সাথে কানেকশন। রিলেশনটা হচ্ছে এরকম, যে আমরা জানি যে একটা স্মল আর্কের জন্য কি হয়, x is equal to কি r থিটা, মনে আছে তোমাদের? x is equal to কি r থিটা, মনে আছে? আচ্ছা, এই রিলেশন দিয়ে, হ্যাঁ, এই রিলেশন দিয়ে আমরা কি করতে পারি,
এক্স এবং থিটার মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারে। তার মানে এই থিটা এবং এক্স আসলে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইজ দ্যাট ক্লিয়ার? আমার কথাটা বুঝাতে পেরেছি? বেসিক্যালি এক্স এন্ড থিটা আর ডিপেন্ডেন্ট এই রিলেশন দিয়ে। কি দিয়ে ডিপেন্ডেন্ট? আর ওই যে রেডিয়াস, সিলিন্ডারিক্যাল যে গিয়ারের রেডিয়াস আছে সেটা দিয়ে এটার মধ্যে একটা রিলেশন তৈরি হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে এটা সলভ করতে গেলে লাগবে, সেটা হচ্ছে রোটেশনাল এবং ট্রান্সলেশনালের মধ্যে একটা সম্পর্ক আছে। ধরো এখানে একটা সেন্টারকে ঘিরে একটা লাঠি আছে, এই লাঠিটাকে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে এটা ঘুরবে। ঘুরলে এখানে যে টর্কটা ডেভেলপ হবে এই ফোর্সের কারণে, তখন এই লাঠির দৈর্ঘ্য যদি আর হয় তাহলে সম্পর্কটা হচ্ছে টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু আর। তাহলে এখানে দেখো আর চলে আসছে, ওই যে রেডিয়াসটা চলে আসছে। ফোর্সকে আমরা যদি রেডিয়াস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? টর্ক পাবো। ঠিক আছে, ফোর্স। তাহলে এখানে যে কম্পোনেন্ট গুলো আছে আমি এখানে সংক্ষেপে একটু দেখাই, দ্রুত বলছি, আমি রিপিট করব না, প্রয়োজনে তোমরা রিপিট করে শুনে নিবা। এইখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে ফোর্সের কম্পোনেন্ট। এই ফোর্সটাকে আমি মাল্টিপ্লাই করে থিটা 2 ইকুয়েশনে নিয়ে যাব, টর্কের ইকুয়েশনে। সো আমাদের ইকুয়েশনটা মূলত টর্কের ইকুয়েশন, থিটা 2 ইনটু অল দ্য ইম্পিডেন্স, এখানে যা কিছু ইম্পিডেন্স আছে গিয়ারের ডানে বামে সব এখানে কম্বাইন করব। করার পর এখন এই ফোর্সের কম্পোনেন্টটা আমরা কি করব? যোগ করে দেব এই টর্কের ইকুয়েশন। এটা কিন্তু টর্ক, খেয়াল করো, থিটা 2 ইনটু ইম্পিডেন্স, দ্যাট ইজ এ টর্ক। এখন আমরা কি করব? ফোর্সের কম্পোনেন্টগুলো লিখব ইনটু ওই যে আর, ফোর্স ইনটু আরটা নিয়ে আসবো, ইজ ইকুয়াল টু আমাদের যে এখানে টর্ক, ইকুইভ্যালেন্ট টর্ক বা টর্ক বাম পাশ থেকে গিয়ারের ডান পাশে যদি নিয়ে আসি এখানে একটা রেশিও আসবে। তো দিস ইজ দ্য ইকুয়েশন। তো এখানে অতিরিক্ত কি? অতিরিক্ত হচ্ছে এই ফোর্স ইনটু টর্ক, এই রেডিয়াস, এই কম্পোনেন্টটাই অতিরিক্ত। এখন দেখো ফোর্সের মধ্যে কি আছে? ফোর্সের মধ্যে আছে এক্স ইনটু অল দ্য ইম্পিডেন্স, ওই যে কি আছে এমএস স্কয়ার এফভিএস প্লাস কে, ওই জিনিসগুলো এখানে চলে আসবে। দ্যাটস ইট। সো এটা কিন্তু একটা ইকুয়েশন দিয়ে এই প্রবলেমটা সলভ হয়, এটা কিন্তু মোটেও জটিল কিছু না। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমি আবার একটু হাইলাইট করছি, প্রবলেমটা সলভ করতে গিয়ে এই কম্পোনেন্টটা এখানে এক্সট্রা টর্কের ইকুয়েশনে কি ঢুকে যাচ্ছে এবং এটা প্লাস দিয়ে ডাইরেক্ট চলে আসবে, এখানে কিন্তু এডিশনাল ভেরিয়েবল আসবে না। ঠিক আছে, এবং এই এফ এর মধ্যে কি আছে? এফ এর মধ্যে এক্স আছে, এই এক্সটাকে তুমি আবার রিপ্লেস করতে পারো কোন ফর্মুলা দিয়ে? এই যে আর থিটার ফর্মুলা দিয়ে এখানে থিটাতে কনভার্ট করে ফেলতে পারো এক্সটাকে, অথবা থিটা 2টাকে তুমি কনভার্ট করে ফেলতে পারো এক্স এ, যে কোনো একটাতে। আইদার পুরো ইকুয়েশনটা এক্স এ কনভার্ট করে ফেলতে পারি, অথবা পুরো ইকুয়েশনটা থিটা 2 তে কনভার্ট করতে পারি, অথবা থিটা 1 এ, কারণ এরা সবই ডিপেন্ডেন্ট। ঠিক আছে, শুধু মনে রাখতে হবে এখানে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে x = r থিটা, আরেকটা হচ্ছে কি t = f * r। এই দুইটা ফর্মুলা যদি তোমরা মনে রাখো তাহলে আর তোমাদের আটকানোর কোনো উপায় নেই, তোমরা এটা সলভ করতে পারবে। ওকে, সো দুইটার মধ্যে আর আছে, দুইটার মধ্যে কি আছে? আর আছে। ঠিক আছে, আর কোনো এখানে কোনো কমপ্লেক্সিটি নাই। তো তোমরা যারা চাও এটা এইভাবে সলভ করতে পারো। তো আমি এখানেই শেষ করছি আমাদের এই চ্যাপ্টারটা, এখানে শেষ করছি। এখানে আরো এক্সাম্পল আছে, এখানে অবশ্য কয়েকটা ভেরিয়েবল আছে, একটা দুটো তিনটা ভেরিয়েবল দিয়ে এটাকে সলভ করতে হয়। আর এগুলো এখানে এটাতে আমি যাচ্ছি না, রেদার কমপ্লেক্স এক্সাম্পল আমি যাচ্ছি না, তোমাদের সময় এরকম নাই, আমাদের অন্য ইম্পর্টেন্ট টপিক আছে, ওগুলো আমরা কভার করার চেষ্টা করব। আমরা এখন চলে যাব চ্যাপ্টার 3, স্টেট স্পেস। এই পর্যন্ত কোনো কোশ্চেন না থাকলে আমরা এটা শুরু করি। আমরা এই পর্যন্ত এগুলো দেখেছি ট্রান্সফার ফাংশন চ্যাপ্টার 2 তে, সেটা ছিল ফ্রিকোয়েন্সি ডোমেইন মডেলিং। এখন আমরা যাব টাইম ডোমেইন মডেলিং। ফ্রিকোয়েন্সি ডোমেইন মডেলিং মানে কি? ফ্রিকোয়েন্সি ডোমেইন মডেলিং মানে হচ্ছে যে ফর এক্সাম্পল আউটপুট, ফর এক্সাম্পল থিটা এম এস, এটা ল্যাপ্লাস ডিভাইডেড বাই ইনপুট, ফর এক্সাম্পল টর্ক এস, এই রেশিওটা আমরা বের করছি, আউটপুট এবং ইনপুটের রেশিওটা আমরা এখানে ল্যাপ্লাস ডোমেইনে এটা কি করছি? স্পেসিফাই করছি। এখন আমরা দেখব ল্যাপ্লাস ডোমেইনে না করে আমরা টাইম ডোমেইনে কিভাবে একটা বিশেষ
সেট অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটাকে আমরা বলি স্টেট স্পেস। ল্যাবে তোমাদেরকে একটা ব্রিফ দেওয়া হয়েছিল এটার উপর, এটা আমরা দেখবো। তো এটা আমরা বলছি মডেলিং ইন টাইম ডোমেইন and it is called state space representation. State space representation, this is a kind of differential equation, but it is a special format of differential equation. It is not the ordinary differential equation format. একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে এটা রাখতে হয়, বিশেষ করে এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এটা আমরা দেখব। তো আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করি। এগুলো কিন্তু ক্লাসে, ল্যাব ক্লাসে দেখানো হয়েছে, আমি ক্লাসে আবার রিপিট করছি। ফর এক্সাম্পল, উই হ্যাভ আরএল সার্কিট, দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার সার্কিট, ফার্স্ট অর্ডার সিস্টেম। তো এটার কেভিএল কিভাবে লিখবো? ভিআর প্লাস ভিএল ইজ ইকুয়াল টু ভি, এটাকে আমরা লিখতে পারি, ভিএলটাকে লিখতে পারি এল ইন্টু ডিআই বাই ডিটি প্লাস আরআই ইজ ইকুয়াল টু ভি। নাও স্টেট স্পেসিফিক যেতে গেলে আমাদের কি করতে হবে? একটা ভ্যারিয়েবল ধরতে হবে। যেহেতু এটা ফার্স্ট অর্ডার সিস্টেম, উই নিড এ ওয়ান ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল, উই হ্যাভ দ্য ভ্যারিয়েবল আই, আইটা হচ্ছে আমাদের স্টেট ভ্যারিয়েবল, এটাকে আমরা বলছি স্টেট ভ্যারিয়েবল। এটা আই না হয়ে অন্য কিছু হতে পারে, এটা হতে পারে ভি হতে পারে, সরি, এটা হতে ভিআর হতে পারে, ভিএল হতে পারে, হ্যাঁ, এরকম অনেক কিছু হতে পারে। সো আমরা এটাকে ধরছি আই, হ্যাঁ, এটা অন্য কিছু ধরতে পারি, আমরা আই দিয়ে করছি। এখন আমরা একটা স্টেট ইকুয়েশন লিখবো, হুইচ ইজ ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু সামথিং। এই সামথিং যেটা লিখবো, এখানে যে ভ্যারিয়েবলটা ধরছি ঠিক সেই ভ্যারিয়েবলের ফার্স্ট ডেরিভেটিভটা আমরা এখানে লিখবো। এখানে আই ধরলে ডিআই বাই ডিটি, এখানে ভিআর ধরলে এখানে ডিভিআর বাই ডিটি ইত্যাদি। আচ্ছা, এটাকে আমরা বলছি স্টেট ইকুয়েশন। কিন্তু শর্ত আছে, স্টেট ইকুয়েশনের ডান পাশে কি থাকতে হবে? এখানে আইদার ইনপুট থাকতে পারবে, কোনো সমস্যা নেই, অথবা এখানে স্টেট ভ্যারিয়েবল থাকতে পারে, কিন্তু এই দুইটার বাইরে কোনো কিছু থাকতে পারবে না। কোথায়? ইকুয়েশনের ডান পাশে। এখানে দেখো ভিটা হচ্ছে আমাদের ইনপুট, আর এখানে আরটা কনস্ট্যান্ট, আইটা হচ্ছে আমাদের কি স্টেট ভ্যারিয়েবল। সো দিস ইজ দ্য স্টেট ইকুয়েশন। এখানে যদি আমি আই না লিখে এখানে যদি ফর এক্সাম্পল অন্য কিছু নিয়ে আসতাম, ধরো ভিএল নিয়ে আসতাম, তাহলে কিন্তু হতো না। ইউ আন্ডারস্ট্যান্ড? আমার কথাটা বুঝতে পেরেছো? আমরা জানি যে এল ইন্টু ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু কি ভিএল, রাইট? যে ভিএল ইজ ইকুয়াল টু দিস ওয়ান, রাইট? কারণ আমরা যদি এইভাবে ইকুয়েশনটা লিখি, স্টেট ইকুয়েশন ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু 1 বাই এল ভিএল, তাহলে কিন্তু স্টেট ইকুয়েশন হবে না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ওয়াই? বিকজ this VL is not state variable, is not input. It must be whatever variable we are using on the right hand side, it should be within state variable and input. Input এবং state variable ছাড়া ইকুয়েশনের ডান পাশে কিছু রাখা যাবে না। ঠিক আছে? সো এখানে আমরা কি করেছি? ইনপুট এবং স্টেট ভেরিয়েবল এটার কম্বিনেশন দিয়ে এটাকে এক্সপ্রেস করেছি। এটাকে আমরা স্টেট ভেরিয়েবল ইকুয়েশন বলছি। This is called state equation. আবারও বলছি, এখানে স্টেট ভেরিয়েবল ধরবো এবং সেটার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়েশনটা আমরা লিখবো, and that is called state equation. ইকুয়েশনের বাম পাশে ডিআই বাই ডিটি ছাড়া অন্য কিছু থাকতে পারবে না, যেহেতু আইটা হচ্ছে স্টেট ভেরিয়েবল। ওকে, যদি আমাদের ফর এক্সাম্পল ভিএলটা যদি স্টেট ভেরিয়েবল হতো, তাহলে ইকুয়েশনের ডান পাশে শুধু, বাম পাশে শুধু ডিভিএল বাই ডিটি এটাই শুধু রাখতে পারতাম, অন্য কিছু রাখতে পারতাম না। ওকে, আচ্ছা, ইকুয়েশনের ডান পাশে শুধু স্টেট ভেরিয়েবল থাকবে, ইনপুট থাকবে এবং এদের লিনিয়ার কম্বিনেশন থাকবে। তার মানে এদের কোনো ডিফারেনশিয়াল অর্ডার থাকতে, ডিফারেনশিয়াল কোনো এখানে সাউন্ড কোথা থেকে আসে, এখানে কোনো ডিফারেনশিয়াল কোনো কিছু থাকতে পারবে না, টার্ম থাকতে পারবে না, এবং এখানে কোনো ইন্টিগ্রাল টার্ম থাকতে পারবে না, এখানে কোনো হায়ার অর্ডার টার্ম থাকতে পারবে না, স্কোয়ার টার্ম থাকতে পারবে না, জাস্ট লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন মানে হচ্ছে ফর এক্সাম্পল x1 ইন্টু k1, হ্যাঁ, x2 ইন্টু k2 ইত্যাদি। এটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে এগুলো লিখবো। ঠিক আছে? আচ্ছা, দিস ইজ কল্ড স্টেট ইকুয়েশন। এখন দেখো আমাদের আরেকটা জিনিস লাগবে স্টেট স্পেসে, সেটা হচ্ছে আউটপুট ইকুয়েশন। ফর এক্সাম্পল, আওয়ার আউটপুট ইজ ভিআর। এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এটার ড্রপটা হচ্ছে আউটপুট। তাহলে এই আউটপুটটাকেও আমরা কি করব? স্টেট ভেরিয়েবল এবং ইনপুটের মাধ্যমে লিখতে হবে। যেমন এই ক্ষেত্রে ভিআর ইজ ইকুয়াল টু আই ইন্টু আর।
সো এখানে আইটা যেহেতু স্টেট ভেরিয়েবল, ইট ইজ দ্য আউটপুট ইকুয়েশন। যদি আইটা যদি স্টেট ভেরিয়েবল না হতো তাহলে আইটাকে চেঞ্জ করতে হতো, স্টেট ভেরিয়েবলে নিয়ে যেতে হতো। এই ক্ষেত্রে আইটা যেহেতু স্টেট ভেরিয়েবল, উই ডোন্ট নিড টু চেঞ্জ এনিমোর, সো দিস ইজ দ্য আউটপুট ইকুয়েশন। সো স্টেট স্পেসে এক্সপ্রেস করতে গেলে আমাদের এই তিনটা স্টেপ ফলো করতে হবে। 1 নাম্বার স্টেট ভেরিয়েবল ডিফাইন করতে হবে, 2 নাম্বার স্টেট ইকুয়েশন ডিফাইন করতে হবে, 3 নাম্বার আউটপুট ইকুয়েশন ডিফাইন করতে হবে। স্টেট ইকুয়েশন এবং আউটপুট ইকুয়েশন এই দুইটাকে কম্বাইন্ডলি আমরা বলবো স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। এনি কোয়েশ্চেন? Any question up to this point? দেখো তো সবার এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার আউটপুট ইকুয়েশনটা কোথা থেকে পেলাম স্যার? আউটপুট ইকুয়েশন মানে তোমাদের একটা সিস্টেমে একটা আউটপুটকে ডিফাইন করা হবে। এটা হতে পারে ভিআরটা একটা আউটপুট হতে পারে, আই নিজেও একটা আউটপুট হতে পারে, ভিএলটাও আউটপুট হতে পারে, যে কোনোটা এটা বলা থাকবে কোশ্চেনে। যেটাই বলা হোক না কেন, ভিআর যদি আউটপুট হয় তার আমরা লিখবো আই ইনটু আর, দিস ইজ দ্য ইকুয়েশন। এখানে খেয়াল করতে হবে আইটা স্টেট ভেরিয়েবল হতে হবে। আর যদি ফর এক্সাম্পল ভিএলটাও যদি আউটপুট লিখতো তাহলে আমরা আউটপুট ইকুয়েশনটা এইভাবে লিখতাম, ভিএল ইটসেলফ ক্যান নট বি রিটেন অ্যাজ ইন দ্য ইকুয়েশন, সো আমরা এইভাবে লিখবো, ভিএলটাকে কনভার্ট করে নেব, ভিএলটাকে হচ্ছে ভি মাইনাস আইআর এভাবে কনভার্ট করে নেব, তাহলে এইটা হয়ে যাবে আউটপুট ইকুয়েশন। এখন এটা অ্যাকসেপ্টেবল বিকজ এখানে আইটা হচ্ছে স্টেট ভেরিয়েবল আর ভিটা কি ইনপুট, ঠিক আছে, ভিটা ইনপুট আইটে, তাহলে এইটা হচ্ছে হয়ে যাবে আমাদের কি আউটপুট ইকুয়েশন। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা একটা হায়ার অর্ডার এক্সাম্পল দেখালে এটা ফার্দার ক্লিয়ার হবে। Let's move to the higher order system. For example, let's take an RLC circuit where we have we need two state variable because this is a second order system. ঠিক আছে? আচ্ছা, দুইটা ক্ষেত্রে আমরা দুইটা স্টেট ভেরিয়েবল নিব। ফর এক্সাম্পল আমরা দুইটা স্টেট ভেরিয়েবল নিচ্ছি, একটা I একটা Q. We know the relation between I and Q. What is the relation? dq by dt is equal to কি? I. তো এই দুটাকে স্টেট ভেরিয়েবল 1 স্টেট ভেরিয়েবল 2 হিসেবে আমরা মার্ক করলাম। Now we need to write two equations. One is dq by dt and another is di by dt because these two are our state variable. Q থেকে dq by dt ইকুয়েশন লিখবো আর I এর জন্য di by dt ইকুয়েশন লিখবো। Is that clear? ওকে, আচ্ছা এখন কিভাবে লিখবো? একটা তো ডাইরেক্ট এই রিলেশন থেকে ডাইরেক্ট লিখে ফেলতে পারি, dq by dt is equal to I, এবং আইটা এখন I itself a state variable, so we don't need to rewrite this equation further, right? ঠিক আছে না? এই ইকুয়েশনটা আর রিরাইট করার কোনো প্রয়োজন নাই। আর di by dt এটাকে আমরা এই KVL ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি। দেখো এটা ছিল একটা অরিজিনালি KVL ইকুয়েশন where this is VL, this is VR, this is VC, 1 by C into integration of I dt, so is equal to V. এটা বেসিক্যালি এটা একটা KVL ইকুয়েশন। এখান থেকে আমরা di by dt এর ইকুয়েশনটা বের করে নিতে পারি, which is this one. পার্থক্য হচ্ছে এখানে ইন্টিগ্রেটর টার্মটা রাখা যাবে না, এটাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? ইন্টিগ্রেশন অফ I মানে কি Q দিয়ে রিপ্লেস করতে হবে। তো এখানে আমরা Q দিয়ে রিপ্লেস করেছি, এটা Q চলে আসছে। ক্যান ইউ সি দ্যাট? সো এখন দেখো Q itself a state variable, I itself state variable, রাইট? এবং এটা হচ্ছে ইনপুট। সো আমাদের কিন্তু আর কিছু লাগবে না, আমাদের এই ইকুয়েশনটাই হচ্ছে স্টেট ইকুয়েশন। আর তোমরা যদি অন্যভাবে লিখতে চাও এভাবে তোমরা ডিরাইভ করতে পারো। ফর এক্সাম্পল ফর ইন্ডাক্টর উই ক্যান রাইট DL L into di by dt is equal to কি? VL, এটা আমরা লিখতে পারি ইন্ডাক্টরের ক্ষেত্রে। এখান থেকে এই স্টেট ইকুয়েশনটা ডিরাইভ করতে পারো, di by dt is equal to 1 by L into
ভিএলটাকে রিপ্লেস করো, ভিএল এটা হচ্ছে ভিএল। তো ভিএল হচ্ছে ভি থেকে আমরা যদি ভিআর এবং ভিসি বিয়োগ দিই তাহলে হয়ে যাবে, রাইট? ভি মাইনাস ভিআর মাইনাস ভিসি। তারপর তুমি মানটা বসাও, এখানে আর ফার্দার একটু ম্যানিপুলেট করো, যেমন এখানে আইআর আসবে, ভিসির জায়গায় আসবে কিউ বাই সি। ভিসির সাথে কিউ এর রিলেশন হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু কিউ বাই সি বা কিউ ইজ ইকুয়াল টু সিভি। এটা তোমরা যে পড়ে আসছো আগে, হ্যাঁ, ফিজিক্সে পড়ে আসছো বা এর আগে সার্কিট বা কোথাও পড়ে আসছো। ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, ভিসি ইজ ইকুয়াল টু, ঠিক আছে? বা এখান থেকেও দেখতে পারো, এটা কিন্তু পুরোটা ভিসি। তো এখানে এই পার্টটা হচ্ছে ভিতরে ইন্টিগ্রেশন পার্টটা হচ্ছে কিউ, তাহলে কিউ বাই সি। সো এখন এটা থেকে এটা আমরা সাজিয়ে এইভাবে লিখতে পারি। আমাদের আলটিমেটলি টার্গেট হচ্ছে কি? আলটিমেটলি টার্গেট হচ্ছে আমাদের সব ভ্যারিয়েবলগুলো স্টেট ভ্যারিয়েবলে এবং ইনপুটে কনভার্ট করতে হবে, অন্যভাবে লিখলে এটা চলবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এই সবাই বুঝতে পেরেছো কিনা? আমি যে ভিএলটাকে এভাবে লিখেছিলাম না, ভি মাইনাস ভিআর মাইনাস ভিসি, তো এই ফরম্যাটে লিখলে চলবে না, বিকজ ভিআর ইজ নট আওয়ার স্টেট ভ্যারিয়েবল, ভিসি ইজ নট আওয়ার স্টেট ভ্যারিয়েবল। সো ভিআর ভিসি রেখে দিলে চলবে না, আমাকে কিসে কনভার্ট করতে হবে? আইতে কনভার্ট করতে হবে, কিউতে কনভার্ট করতে হবে, ইনপুট, এই তিনটাতে কনভার্ট করতে হবে। সো দেন উই গেট দ্য স্টেট ইকুয়েশন। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। ওকে, ওকে, so let's move on. এখন আমাদের আউটপুট দরকার। ফর এক্সাম্পল our output is defined as VL. ফর এক্সাম্পল আউটপুটটা VL হতে পারে, VC হতে পারে, VR হতে পারে, এনিথিং বা এনি কম্বিনেশন হতে পারে। কিন্তু এখন আমরা VLটাকে যেহেতু আউটপুটটাকে ডিফাইন করেছি, এখন VL এর মাধ্যমে এটাকে লিখবো যে VL একটু আগে যেভাবে লিখেছি এভাবে লিখবা। এই যে এটা হচ্ছে VL, আর এটা হচ্ছে কি কিউ। KVL থেকে আমরা সাজিয়ে মানে এটাকে পেয়ে যাব। সো আমরা এখান থেকে পেয়ে যাব যে আউটপুট VL ইজ ইকুয়াল টু কি V মাইনাস RI মাইনাস কিউ বাই সি। সো দ্যাট ইজ আওয়ার আউটপুট ইকুয়েশন। তাহলে এখানে দেখো আইটা এখন স্টেট ভেরিয়েবল, কিউটা স্টেট ভেরিয়েবল, আর ভিটা হচ্ছে ইনপুট। তাহলে এটা আমাদের একটা ভ্যালিড আউটপুট ইকুয়েশন। এটা শর্ত ওই স্টেট ইকুয়েশনের মতো, যে ডান পাশে শুধু স্টেট ভেরিয়েবল রাখতে পারবো এবং কি থাকতে পারবো, ইনপুটটা রাখতে পারবো, একই শর্ত, ঠিক আছে? So this is our output equation. Can you follow? ঘুরে ফিরে এগুলো কিভাবে লিখবা? এগুলো KVL দিয়ে লিখবা বা KCL দিয়ে লিখবা, বেসিক সার্কিট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এখানে লিখতে হবে আমাদের। দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা? Is it clear? জি স্যার। যদি ক্লিয়ার হয়, এখন তোমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। এই যে স্টেট ইকুয়েশনটা আমরা পেলাম আর এখানে আউটপুট ইকুয়েশন পেলাম, এই দুটোকে সাজাতে হবে। কিভাবে সাজাবো? এই ফরম্যাটে আমরা সাজাবো। ফরম্যাটটা হচ্ছে এরকম, কিউ ডট, কিউ হচ্ছে একটা স্টেট ভেরিয়েবল, আই হচ্ছে একটা স্টেট ভেরিয়েবল, আই ডট। কিউ ডট বলতে কি বোঝায়? কিউ ডট বলতে বোঝায় ডি কিউ বাই ডিটি, এটাকে আমরা বলছি কিউ ডট। আর ডিআই বাই ডিটিটাকে আমরা বলছি আই ডট, ঠিক আছে? তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে এখন সাজাবো। কিভাবে সাজাবো দেখো, এখানে কিউ রাখবো, এখানে আই রাখবো, মানে কিউর সাথে কিছু একটা গুণ করব, আই এর সাথে কিছু একটা গুণ করব, ঠিক আছে না? তারপর ইনপুটের সাথে কিছু একটা গুণ করব, তার মানে ইনপুটের একটা এখানে ম্যাট্রিক্স থাকবে, ফর এক্সাম্পল ভি হচ্ছে এখানে ইনপুট। দিস ইজ দ্য ফরম্যাট উই নিড টু রিঅ্যারেঞ্জ। এই ফরম্যাটটা আমরা এখন ফলো করবো। এখন এই ফরম্যাটটা ফলো করতে গিয়ে দেখো এখানে কি আসবে, এখানে কি আসবে? কিউ এর সাথে কি আছে? এখানে মেইন ইকুয়েশনে কিউ এর সাথে কি আছে? কিছু নাই, রাইট? কিউ এখানে শুধু আই আছে, রাইট? তাহলে এখানে কিউ এর সাথে 0 হবে, আই এর সাথে 1 হবে, আর ভি এর সাথে 0 হবে। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন। ইজ দ্যাট ক্লিয়ার? dq by dt এর ইকুয়েশন এটা আমরা লিখলাম। সিমিলার ওয়েতে আই ডট মানে di by dt এর ইকুয়েশন, কি এর সাথে কি আছে? -1 by LC আছে, রাইট? আই এর সাথে কি আছে? -r by L আছে, রাইট? আর ভি এর সাথে কি আছে?
1 by L. So that is our second equation. So আমরা স্টেট ইকুয়েশন গুলোকে আমরা এইভাবে ম্যাট্রিক্স ফরম্যাটে সাজিয়ে লিখব। তো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে কিউ আই এইটার সাথে কিছু একটা গুণ করে আমরা কিউ ডট আই ডট এগুলো পাচ্ছি, সাথে ইনপুট আছে এটা, রাইট? ক্যান ইউ ফলো? সিমিলারলি আমাদের একটা আউটপুট ইকুয়েশন আছে। আউটপুট ইকুয়েশনটাকে আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করবো আউটপুটটাকে। এখানে ওয়াই এর একই ফরম্যাট, এখানে কিউ থাকবে, এখানে আই থাকবে, কিউ এর সাথে কিছু একটা গুণ করব, আই এর সাথে কিছু একটা গুণ করব, প্লাস বি এর সাথে কিছু একটা গুণ করব। এগুলো কম্বিনেশন দিয়ে আমি কাকে রিপ্রেজেন্ট করব? আউটপুটটাকে। এখন লেখার সময় আমরা কি করব? আমরা দেখব ইকুয়েশনের মধ্যে কি কি আছে। যেমন কিউ এর সাথে কি আছে? -1/c, তাহলে এখানে -1/c লিখবো। আই এর সাথে কি আছে? -r, রাইট? So we'll write -r here, and b এর সাথে কত আছে? 1 আছে। That's it. That's our output equation. So দেখো তো এই দুটো তোমরা এই ফাইনাল ফরম্যাটটা তোমরা ফলো করতে পারছো কিনা? Can you follow this? জি স্যার। বাকিরা? Okay, can you follow this? So আমাদের আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে whatever variable we have, এই প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য ফার্স্ট ডেরিভেটিভের ইকুয়েশনগুলো আমরা এখানে তৈরি করব, জাস্ট ইউজিং ওহমস ল, কেভিএল, কেসিএল, এগুলো ইউজ করে আমরা এই ইকুয়েশনগুলো তৈরি করব। শর্ত হচ্ছে এই ইকুয়েশনের ডান পাশে স্টেট ভেরিয়েবল থাকতে পারে, ইনপুট থাকতে পারবে, অন্য কোনো ভেরিয়েবল থাকা যাবে না, এবং এগুলো লিনিয়ার কম্বিনেশন হতে পারে হবে। যেমন এখানে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে সেটা দেখতে পাচ্ছি। দেখো এই যে এগুলো হচ্ছে স্টেট ভেরিয়েবল, এই দুইটার সাথে কিছু গুণ করে এবং ইনপুটের সাথে কিছু গুণ করে আমাকে এই ফার্স্ট ডেরিভেটিভটা পেতে হবে। দ্যাটস ইট। সো ইটস ক্লিয়ারলি সেজ দ্যাট ইট শুড বি লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা, সিমিলারলি সেকেন্ড যে ভেরিয়েবল থাকবে সেটা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়েশন আমরা লিখবো, এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাবো। দ্যাটস আওয়ার স্টেট ইকুয়েশন। আর একই রকম ভাবে আউটপুট ইকুয়েশনের শর্তটাও একই রকম, ইট শুড বি লিনিয়ার কম্বিনেশন অফ স্টেট ভেরিয়েবল এন্ড ইনপুট। ওইভাবে সাজিয়ে লিখতে হবে কেভিএল, কেসিএল বা ওহমস ল দিয়ে। লেখার পর আমরা y is equal to something into state variable plus something into input, এভাবে আমরা সাজাবো। এখন সাজানোর পর আমরা যে এখানে যে জিনিসগুলো পেলাম এগুলোর এক একটা নাম আছে। হ্যাঁ, এগুলোর একটা নাম আছে, আমি নামগুলো একটু দেই। এইটাকে বলা হয় এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে সি ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে ডি ম্যাট্রিক্স। তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা জিজ্ঞেস করবা। এ বি সি ডি এগুলা চারটা ম্যাট্রিক্সের চারটা নাম। ল্যাব ক্লাসে আমরা দেখেছি কিন্তু এরকম এ বি সি ডি ম্যাট্রিক্স, মানে আছে তোমাদের? আচ্ছা, এগুলার অন্য নাম আছে, যেমন এটাকে বলা হয় সিস্টেম ম্যাট্রিক্স, বিটাকে বলা হয় ইনপুট ম্যাট্রিক্স, সিটাকে বলা হয় সম্ভবত আউটপুট ম্যাট্রিক্স, ডিটাকে বলা হয় ফিড ফরওয়ার্ড ম্যাট্রিক্স। এরকম আলাদা আলাদা নাম আছে। এনিওয়ে, এ বি সি ডি এই ম্যাট্রিক্সগুলোই একটা সিস্টেমকে স্টেট স্পেসে রিপ্রেজেন্ট করে। তাহলে এই ম্যাট্রিক্সগুলোই হচ্ছে আসল জিনিস। এখানে ভেরিয়েবল নাম কিউ লিখেছো নাকি আই লিখেছো, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু এ বি সি ডি ম্যাট্রিক্সটাই হচ্ছে আসল। এবিসিডির মধ্যে একটা সিস্টেমের ইনফরমেশনগুলো থেকে যায়। বিশেষ করে এই ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাট্রিক্সের মধ্যে ট্রান্সফার সিস্টেমের যে ট্রান্সফার ফাংশন সেটার পোলের ইনফরমেশনগুলো থাকে এই ম্যাট্রিক্সের মধ্যে। আর এ বি সি ডি চারটা মিলে তোমার ইয়ে থাকে, নিউমারেটরের ইনফরমেশনগুলো থাকে। ওকে, এনি কোশ্চেন? যদি কোনো কোশ্চেন থাকে তোমাদেরকে আমি একটা কোশ্চেন করব। If you don't have any question, how can D a matrix? D got only one element. ল্যাবে কিন্তু ওগুলো আনসার বলেছি, কেউ আনসারটা দিবা? তো ডিটা
ডিটাকে আমরা ম্যাট্রিক্স কেন বলছি? এটা তো অনলি ওয়ান এলিমেন্ট। সিমিলারলি বি তে একটা ইজ এ কলাম অ্যারে, রাইট? কলাম, একটা কলাম ভেক্টর। একই রকম ভাবে সিটা একটা রো ভেক্টর। এগুলোকে আমরা কেন ম্যাট্রিক্স বলছি? ডু ইউ রিমেম্বার দ্য এক্সপ্লেনেশন? তোমাদের একটু ক্লু দেই। মিমো, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, মনে আছে? ল্যাব এক্সপেরিমেন্টে করেছিলে? মিমো পড়ছিলাম স্যার। হ্যাঁ, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। যখন তোমার এখানে যদি মাল্টিপল ইনপুট থাকবে, তখন এখানে কি থাকবে? v1 v2 থাকবে। তখন এখানে বিটা কিন্তু একটা কলাম থাকবে না, বি এর মধ্যে মাল্টিপল, দুটো ইনপুটের জন্য দুটো কলাম চলে আসবে, তখন বিটা অটোমেটিক্যালি একটা ম্যাট্রিক্স হয়ে যাবে। একই রকম ভাবে এখানে যদি এখানে একটা আউটপুট দেখতে পাচ্ছে, এখানে যদি দুইটা আউটপুট থাকে পরপর, ঠিক আছে, দুইটা আউটপুট থাকে y1 y2, এরকম y1 এখানে আরেকটা y2, তখন এটা একটা রো ভেক্টর হবে না, এটা একটা মাল্টিপল রো এর একটা ম্যাট্রিক্স হয়ে যাবে মাল্টিপল আউটপুটের জন্য। সিমিলারলি ডি ম্যাট্রিক্সটাও তাই থাকবে। ডি ম্যাট্রিক্সটা ইনপুট বাড়লে কলাম বাড়বে ডি ম্যাট্রিক্সের, এবং আউটপুট বাড়লে ডি ম্যাট্রিক্সের রোটা বেড়ে যাবে। তো ডি ম্যাট্রিক্সটা তখন আর সিঙ্গেল এলিমেন্ট হবে না, ইট উইল বি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট মিমো ম্যাট্রিক্স হয়ে যাবে। সো দ্যাটস দ্য এক্সপ্লেনেশন, ঠিক আছে? সো আরেকটা জিনিস এক্ষেত্রে আমরা ল্যাবে বলেছিলাম, সেটা হচ্ছে এই স্টেট স্পেসের ক্ষমতা আছে যে একই সাথে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুটকে রিপ্রেজেন্ট করার, যেটা কিনা ট্রান্সফার ফাংশনের নাই। একটা ট্রান্সফার ফাংশন দিয়ে আমরা কি করতে পারি? শুধুমাত্র একটা আউটপুট আর একটা ইনপুটের রেশিওটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। একটা ট্রান্সফার ফাংশন দিয়ে আমরা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুটের একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারি না। করতে গেলে আমাদের এরকম অনেকগুলো লাগবে, ট্রান্সফার ফাংশন লাগবে। ফর এক্সাম্পল আমাদের লাগবে C1 R1 একটা, C2 R1 একটা লাগবে, C2 R1 একটা লাগবে, সরি C1 C2 আচ্ছা C1 R2 লাগবে একটা, আবার C2 R2 লাগবে আরেকটা। মোট 4টা ফাংশন লাগবে যদি দুটো ইনপুট দুটো আউটপুট বিশিষ্ট একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে চাই। উই নিড 4 ট্রান্সফার ফাংশন টু রিপ্রেজেন্ট দ্য সিস্টেম, ঠিক আছে? কিন্তু স্টেট স্পেসে কিন্তু এত ঝামেলা করতে হবে না। স্টেট স্পেসে একটা স্টেট স্পেস ইকুয়েশন দিয়ে এই দুটো ইনপুট দুটো আউটপুট, বা যত ইনপুট হোক না কেন যত আউটপুট হোক না কেন, একটা স্টেট স্পেস ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ স্টেট স্পেস। সো এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে আমরা সামনের দিকে আগাই। মানে এটাই বলা আছে যে আমাদের এই ম্যাট্রিক্স ফর্মটা আমরা সাজাই রাখবো। এর নাম আছে, এটাকে বলা হয় সিস্টেম ম্যাট্রিক্স, এর ইনপুট, এটা আউটপুট, এটা ফিট ফরওয়ার্ড ম্যাট্রিক্স। এগুলোর নাম আছে। এটা হচ্ছে এক্সটা হচ্ছে স্টেট ভেক্টর, আর এটা কি? এটা হচ্ছে এক্স ডটটাকে কি বলে? ডেরিভেটিভ অফ স্টেট ভেক্টর। and there is a y টা কি হচ্ছে? y হচ্ছে আউটপুট ভেক্টর, uটা হচ্ছে ইনপুট ভেক্টর। তাই u বলতে এটাকে বোঝাচ্ছে, এই যে এটা। ওকে, লেটস মুভ অন। আমরা এখন সার্কিটটা দেখবো। এখন আমরা ডিফারেন্ট স্টেট ভেরিয়েবল ইউজ করব। তোমাদের একটা কোশ্চেন আসতে পারতো যে what if we do not use the I and Q as state variable? আমরা যদি I এবং Q কে প্রিভিয়াস স্লাইডে যেটা দেখেছি স্টেট ভেরিয়েবল, ওই দুটোকে যদি স্টেট ভেরিয়েবল না ধরে আমরা যদি ডিফারেন্ট কোনো ভেরিয়েবলকে স্টেট ভেরিয়েবল ধরি, তাহলে কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, আমরা নতুন একটা স্টেট ভেরিয়েবল ধরবো VC এবং I। এর আগের স্লাইডে আমরা ধরেছি Q এবং I, এবার ধরছি VC এবং I, ঠিক আছে? সো আমরা এবার আরেকটা স্টেট স্পেস ইকুয়েশন ডিরাইভ করব। ওইটা কিন্তু ডিফারেন্ট হবে, কিন্তু কারেক্ট হবে, ডিফারেন্ট বাট কারেক্ট হবে।
যদি স্টেট ভেরিয়েবল যদি ডিফারেন্ট হয়, স্টেট স্পেসের রিপ্রেজেন্টেশনটাও ডিফারেন্ট হবে। হ্যাঁ, এ বি সি ডি ম্যাট্রিক্সগুলো ডিফারেন্ট আসবে, জাস্ট বিকজ দেয়ার ইজ দ্য স্টেট ভেরিয়েবলস আর ডিফারেন্ট। বাট সিস্টেমটা কিন্তু চেঞ্জ হবে না। সিস্টেম তুমি যদি সিমুলেট করো, দুটোর ক্ষেত্রে একই সিমুলেশন রেজাল্ট দিবে, কিন্তু আমাদের দুটো ডিফারেন্ট ভেরিয়েবল থাকার কারণে দুটো ডিফারেন্ট স্টেট স্পেস ইকুয়েশন আমরা পাবো। সেটা আমরা এখন দেখি। ফর এক্সাম্পল, এখানে আই, এখানে ভিসি ধরলাম, তাহলে এখন আমার কি 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 ইকুয়েশন লিখতে হবে? ডিআই বাই ডিটি, একটা ডিভিসি বাই ডিটি, রাইট? ঠিক না? ভিসির জন্য এই দুটোর ইকুয়েশন লিখতে হবে। এটাকে আমরা বলছি কি স্টেট ইকুয়েশন। এটাকে পরে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাবো। আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা আউটপুট ইকুয়েশন লিখবো। ভিএলটা যদি আউটপুট হয় তাহলে ভিসি ইনটু সামথিং আই ইনটু সামথিং প্লাস ভি ইনটু সামথিং। এটাই তো আমাদের ফরম্যাট, তাই না? ইজ দ্য ফরম্যাট ক্লিয়ার? এখানে এই ফরম্যাটটা কেন এনেছি? বিকজ ভিসি ইজ আওয়ার স্টেট ভেরিয়েবল, আই ইজ আওয়ার স্টেট ভেরিয়েবল। দ্যাটস ওয়াই উই গট VC and I all over the equations. Can you see that? আর ইনপুট এটা তো আগের মতোই V থাকবেই। Can you see the format? Yes sir. Okay. এখন তোমরা এটা চাইলে সলভ করতে পারো। এখন কিভাবে সলভ করব? ওই আমাদের সার্কিটের ওহমস ল, কেভিএল, কেসিএল। ওহমস ল এখানে দেওয়াই আছে। ওহমস ল ছাড়াও আমাদের আর দুটো ল আছে। একটা ইন্ডাক্টরের জন্য L * di/dt = VL, আর এটা হচ্ছে ক্যাপাসিটরের জন্য C * dVc/dt = I। এই ক্যাপাসিটরের ভোল্টেজ কারেন্ট রিলেশন, ইন্ডাক্টরের ভোল্টেজ কারেন্ট রিলেশন এবং রেজিস্টরের ভোল্টেজ কারেন্ট রিলেশন, এই তিনটা মনে রাখবো। প্লাস আমরা কেভিএল মনে রাখবো, কেসিএল মনে রাখবো। এই পাঁচটা দিয়ে আমরা যা প্রবলেম আছে সবই সলভ করে ফেলতে পারবো। এই পাঁচটার বাইরে তোমার আর কিছু লাগবে না স্টেট স্পেসে রিপ্রেজেন্ট করতে গেলে। পাঁচটা সার্কিটের ফর্মুলা দিয়ে আমরা সব প্রবলেমকে সলভ করতে পারবো। এখন দেখো এখানে কি করি। এখন দেখো আমার কি দরকার? এখানে dVc/dt এটা দরকার। ক্যান উই স্টার্ট ফ্রম হিয়ার? এখানে তো dVc/dt আছে, রাইট? সো লেটস স্টার্ট ফ্রম হিয়ার। dVc/dt = 1/c into IC। IC মানে এখান থেকে I। ক্যান উই স্টার্ট লাইক দিস? তাহলে এখন দেখো এখানে আইটা কিন্তু স্টেট ভেরিয়েবল, তাহলে মানে এটাকে আমার ফার্দার আর চেঞ্জ করার দরকার নাই। এখানে বসাই দিলেই হবে I * 1/c। এখানে 1/c বসাবো, দ্যাটস ইট। এখানে I = 1/c বসাবো, আর এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, দ্যাটস ইট। উই ডোন্ট নিড টু গো ফার্দার, আমরা অলরেডি একটু পেয়ে গেছি। এখন আসা যাক di/dt। di/dt কোথা থেকে পাবো? ওই যে ইন্ডাক্টরে, এই যে এখানে দেখো di/dt, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট আসছে সেটা হচ্ছে I = আমরা কি লিখবো? 1/L VL। এখন বলো VL টা কি স্টেট ভেরিয়েবল? No, VL is not a state variable, so it means that we need to replace it. তাহলে এটা KVL দিয়ে রিপ্লেস করি, তাহলে V minus IR, VR, I into R minus VC, right? VC টা কিন্তু স্টেট ভেরিয়েবল, আমরা লিখতে পারি এটাও ডাইরেক্ট লিখতে পারি। এখন দেখো, এখন এটা কিন্তু কারেক্ট। I টা স্টেট ভেরিয়েবল, VC টা স্টেট ভেরিয়েবল, is it right? এটা বুঝতে পেরেছো কিনা? আমাদের কেভিএল অ্যাপ্লাই করলাম না, VR প্লাস VL প্লাস VC = V। এই কেভিএল থেকে এটা বের করলাম যে VL = V minus VR minus VC, সেটাই আমরা লিখলাম। VR টাকে IR লিখলাম, that is it. সো এখন আমরা এখানে এই সেকেন্ড ইকুয়েশনটা এখানে di/dt এটা ফিল আপ করতে পারবো। দ্যাট ইজ, এখানে কি আছে? এখানে 1/v/L আছে, তার মানে এখানে একটা 1/L বসবে, রাইট? 1/L। এখানে কি বসবে? I এর সাথে কি বসবে? -R/L, রাইট? এখানে -R/L বসবে। আর VC এর সাথে কত? -1/L, -1/L। এই তো স্টেট ইকুয়েশন হয়ে গেল। এখন এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাও, কোনো সমস্যা নেই। একই রকম ভাবে এখানে এটাকেও একই রকম ভাবে লিখবা, যে VL কে আমরা যেভাবে লিখেছি ওইভাবে লিখবা, দ্যাটস ইট। ক্যান ইউ ডু দ্যাট? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। স্যার এটাকে শুধু কি ম্যাট্রিক্স ফর্মে সাজানোটাই কাজ? ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাতে হবে। এক ম্যাট্রিক্স তোমরা এখন আলাদা করে ইকুয়েশন লিখেছো এখানে, আর এটাকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাবো।
আমাদেরকে এই ম্যাট্রিক্স ফর্মেটে সাজাতে হবে। এখানে সাজাতে গিয়ে আগের গুলো রাখলে চলবে না, এখানে ভুল আছে। এটা হবে ভিসি আর এটা হবে আই, ঠিক আছে? তো ভিসি হবে, এটা আই হবে, এই ফরম্যাটে সাজাতে হবে। এনি কোশ্চেন? দেখো তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন না থাকে, এখানে ভেরিয়েবল কিভাবে ধরবা, কয়টা ভেরিয়েবল ধরবা, এটা নিয়ে ছোট্ট করে কথা বলে আমরা শেষ করতে পারি আজকে। সাধারণত অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ভেরিয়েবল বোঝা যায়। যত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন ততগুলো ভেরিয়েবল ধরতে হবে। অথবা ট্রান্সফার ফাংশন যদি জানা থাকে, সেটা ডিনোমিনেটরের দিকে তাকাতে পারো, এটার অর্ডারের উপর ডিপেন্ড করবে। অথবা আরেকটা উপায় আছে, এটা সহজ সবচেয়ে, ইন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এনার্জি সোর্স এলিমেন্ট, এনার্জি স্টোরেজ এলিমেন্ট। যেমন ধরো এল হচ্ছে একটা এনার্জি এলিমেন্ট, এনার্জি স্টোরেজ এলিমেন্ট। এখানে যেহেতু একটা আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে। এখানে দুটো আছে, একটা দুটোর জন্য দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের স্টেট ভেরিয়েবল ধরতে হবে। এখানে কয়টা আছে? এখানে তিনটা আছে। দেখো, একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা ভেরিয়েবল এই সার্কিটের জন্য ধরতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা টিপস। আর সাধারণত ভেরিয়েবল তোমরা ধরবা কিভাবে? ভেরিয়েবল ধরার একটা টেকনিক আছে। ভেরিয়েবল ধরার টেকনিকটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ ধরবা ভেরিয়েবল হিসেবে, ক্যাপাসিটরের ভোল্টেজটাকে ভেরিয়েবল হিসেবে ধরবা, আর ইন্ডাক্টরের কারেন্টটাকে ভেরিয়েবল হিসেবে ধরবা। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন এই সার্কিটে তিনটা ভেরিয়েবল ধরতে হবে, তিনটা স্টেট এনার্জি ভেরিয়েবল। কোনটাকে ধরলে তোমার সুবিধা হবে সেটা বুঝে নাও। ক্যাপাসিটরের ভোল্টেজটাকে যদি তুমি ভেরিয়েবল হিসেবে ধরো, ফর এক্সাম্পল VC1, এটা তোমাদের জন্য সুবিধা। আর ইন্ডাক্টরের কারেন্টকে ভেরিয়েবল হিসেবে ধরবা, যেমন IL, এটা একটা ভেরিয়েবল। আর এখানে হচ্ছে VC2 বা V0, একই কথা, VC2, এটা একটা ভেরিয়েবল। এই তিনটাকে ভেরিয়েবল হিসেবে ধরলে তোমাদের জন্য সুবিধা। কেন বলো তো? কারণ আমরা জানি ক্যাপাসিটরের জন্য ভোল্টেজ কারেন্ট রিলেশন হচ্ছে কি, C ইন্টু dVC/dt ইজ ইকুয়াল টু কি, IC, রাইট? সো VC কে আমি যদি ভেরিয়েবল হিসেবে ধরি, সুবিধাটা হচ্ছে তুমি সরাসরি এখান থেকে স্টেট ইকুয়েশন লেখা শুরু করতে পারবা। dVC/dt is equal to 1/C into IC, মানে ইকুয়েশনটা লেখা শুরু করে দিতে পারবা এই বেসিক রিলেশন থেকে। তাহলে এটাই হয়ে যাবে তোমার স্টেট ইকুয়েশন। এখন হয়তো আইসিটাকে হয়তো বা ফার্দার রিপ্লেস করতে হতে পারে, ইট ডিপেন্ডস IC is a variable or not, স্টেট ভেরিয়েবল or not, কিন্তু স্টেট ইকুয়েশন লেখাটা তোমার জন্য এখান থেকে সহজ। একই রকম ভাবে ইন্ডাক্টরের কারেন্টকে আমরা ভেরিয়েবল ধরার চেষ্টা করব। কেন? বিকজ উই নো দ্যাট L into di/dt is equal to কি, VL, রাইট? সো এখান থেকে IL-টাকে যদি আমি স্টেট ভেরিয়েবল ধরি, তাহলে সুবিধাটা হচ্ছে আমার স্টেট ইকুয়েশনটা এখান থেকে লেখা শুরু হয়ে যাবে, dIL/dt is equal to 1/L into VL, এখান থেকে শুরু হয়ে যাবে। তারপর হয়তো হ্যাঁ, VL কে হয়তো আমার রিপ্লেস করার প্রয়োজন হতে পারে অন্য কিছু দিয়ে, সেটা আমরা পরে করবো, কিন্তু আমার স্টার্টিংটা ইজি। ঠিক আছে, বুঝাতে পেরেছি? জি স্যার। আমি যদি ক্যাপাসিটরের ভোল্টেজটাকে ভেরিয়েবল ধরি, তাহলে ওই যে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপটা তো আমার জানা আছে, dVC/dt এর ইকুয়েশনটা লেখাটা ইজি। আমরা ওখান থেকে বেসিক রিলেশন থেকে লেখা শুরু করে দিতে পারবো। ঠিক আছে, ইজি স্টার্টিং। তো দিস ইজ দ্য ইজি স্টার্টিং। তো আমরা যদি স্টেট ভেরিয়েবল ধরি, আমরা এই তিনটাকে স্টেট ভেরিয়েবল ধরার চেষ্টা করব, তাহলে ইট উইল বি মাচ ইজিয়ার, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট। ওকে, সো তোমরা এটা প্র্যাকটিস করবা, আজকে আর সময় নাই।
তোমরা এটা একটু প্র্যাকটিস করবা। যেমন এই সার্কিটে কয়টা ভেরিয়েবল বলো? দুটো। কেন? এনার্জি স্টোরেজ এলিমেন্ট দুটো, একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর। ইন্ডাক্টরের কারেন্টটাকে আমরা স্টেট ভেরিয়েবল ধরবো আর ক্যাপাসিটরের ভোল্টেজটাকে আমরা স্টেট ভেরিয়েবল ধরবো। ঠিক আছে? That will be easier for us. কেন? Because we know the basic relationship between voltage and current for capacitor and inductor. ঠিক আছে? সো এখান থেকে আমরা কি শুরু করে দিতে পারবো? dvc by dt ইকুয়েশনটা শুরু করে দিতে পারবো এই যেখান থেকে। আর এখান থেকে আমরা কি শুরু করে দিতে পারবো? dil by dt এর ইকুয়েশনটা শুরু করে দিতে পারবো। এবার বুঝতে পেরেছো কেন আমরা, দেখি ক্লিয়ার, কেন আমরা ভিসি এবং আইএল কে স্টেট ভেরিয়েবল ধরলে আমাদের জন্য সুবিধা? আচ্ছা, সো এটা ইকুয়েশন থেকে ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট ইকুয়েশনটা এখান থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন এখানে শুরু হবে কিন্তু এখানে শেষ নাও হতে পারে। যেমন আইসি ইজ নট আওয়ার স্টেট ভেরিয়েবল, আইসি কে রিপ্লেস করতে হবে, এটাকে আবার রিপ্লেস করা লাগবে স্যার। হ্যাঁ, আবার এখানে ভিএল মে নট বি আওয়ার স্টেট ভেরিয়েবল, ভিএল মাইট নিড টু বি চেঞ্জ করবো, নো প্রবলেম, চেঞ্জ করাটা খুব কঠিন কিছু না। দেখো এখানে একটা কেভিএল নিলেই চেঞ্জ হয়ে যায়, রাইট? খেয়াল করো, এখানে কেভিএল নেবো না, এখানে নিব, তাহলে সুবিধা হবে। দেখো এখানে আমরা একটা কেভিএল যদি নেই তাহলে আমরা ইজিলি ভিএল টাকে রিপ্লেস করতে পারবো। উই ক্যান রাইট দ্যাট 1/L, ভিএল এর পরিবর্তে লিখবো আমরা কি ভি মাইনাস কি ভিসি। দেখা যায় না? দেখা যায় কি না? এটা হচ্ছে ভিএল, এটা হচ্ছে কি ভিসি, তাহলে ভিএল প্লাস ভিসি ইজ ইকুয়াল টু ভি, রাইট? তো আমরা এটা লিখতে পারি। তাহলে এখন দেখো এটা ইজ ইট ওকে? Is it okay now? জি স্যার। V minus VC. V is the input, VC is state variable. Now it's a valid state equation. Is that clear? Okay. Similarly, IC টাকে আমরা রিপ্লেস করব। IC টাকে আমরা সার্কিটের বেসিক KVL, KCL, হোমস ল এগুলো দিয়ে আমরা রিপ্লেস করব। কিভাবে? এখানে IC টাকে রিপ্লেস করার একটা টেকনিক হচ্ছে KCL এখানে অ্যাপ্লাই করব আমরা। KCL অ্যাপ্লাই করলে কি পাবো? আমরা দেখো এখানে ইনপুট কারেন্ট, এখানে দুটো আউটপুট, রাইট? তাহলে আমরা IC is equal to IL minus IR, ঠিক কিনা? লেখা যায় না? জি স্যার। এখন কিন্তু আমরা সহজে এটা করতে পারি। IL টা স্টেট ভেরিয়েবল, এটা আমার চেঞ্জ করার দরকার নাই। IR টাকে আমরা এভাবে লিখতে পারি যে VR by R, এবং VR by R is nothing but VC by R, কারণ VC এবং R এবং C প্যারালাল। তাহলে দেখো এখন পুরোটাই আমার স্টেট ভেরিয়েবল দিয়ে রিপ্লেস হয়ে গেল, ঠিক না? জি স্যার। এই তো হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? তোমরা আইটাকে সলভ করতে গেলে সবসময় ওই ওহমস লতে চলে যাবে, একটা যে কোনো যে কোনো একটা রেজিস্ট্যান্সের পাতে চলে যাবে, তাহলে তুমি দেখবে আইটাকে সলভ করে ফেলতে পারবে ওহমস ল দিয়ে। সো এই তো, তারপরে এই দুটোকে তুমি সাজিয়ে লিখবা ম্যাট্রিক্স ফরম্যাটে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এভাবে আমরা সাজিয়ে লিখবো। একই রকম ভাবে আমরা যদি আইআরটা যদি ফর এক্সাম্পল আউটপুট হয়, আইআরটা কিভাবে সাজিয়ে লিখবো এই ফর্মের সাথে। একটু আগে আইআরটা লিখেছি, আইআর ইজ ইকুয়াল টু ভিআর বাই আর বা ভিসি বাই আর, যেখানে ভিসি কম্পোনেন্ট থাকবে বাকিগুলো থাকবে না, এটাই। তো এইভাবে তোমরা ম্যাট্রিক্স ফরম্যাটে যখন লিখবা, দ্যাট ইজ ইওর স্টেডি স্পেস এক্সপ্রেশন। আজকে এই পর্যন্তই। তোমাদের এখানে এক্সারসাইজ হিসেবে আরো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা দেখবা। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করছি। স্যার আমাদের আর সিটি কয়টা হবে স্যার? আমি মিনিমাম আরেকটা সিটি নেওয়ার চেষ্টা করব। স্যার দুইটা নিয়েন স্যার, দুইটা নিলে ভালো হবে। সময় তো নাই, তোমরা সিটি